আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নাম শহীদুল আর আমি ঢাকায় থাকি। আমি আপনার নিয়মিত একজন শ্রোতা। কখনোই আপনার ঘটনাগুলো মিস করি না, এমনকি আমার এক্সামের সময়ও না। জীবনে অ্যাম্বুলেন্স ড্রাইভিং এর পেশায় প্রথম ঘটনা। সে প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল, সঙ্গত কারণে আমি তার নামটা বলবো না, তাই ধরে নিন ওর নাম বিজয়। ঘটনাটি আমি বিজয়ের কাছ থেকে শুনেছিলাম, আর ঘটনাটি যখন ওর সাথে ঘটে তখন ওর বয়স ছিল আনুমানিক 23 বছরের উপরে। অ্যাম্বুলেন্স ড্রাইভিং এর পেশায় যারা আছে অথবা সামনে যোগ হবে, তারা কিন্তু স্বভাবগতভাবে একটু সাহসী না হলেই নয়। আমার ফুফাতো ভাই প্রচন্ড সাহসী ছিল, তবে তার জীবনে প্রথম যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটে, সেই ঘটনার পর থেকে তার সাহস আর আগের মতো অত একটা দৃঢ় থাকতে পারে না। যাই হোক, 2017 সাল, মাস বা তারিখ আজ আর সুনির্দিষ্ট করে মনে নেই, কিন্তু সেই নির্জন পরিবেশটা বুকের ভেতর আজীবন বয়ে বেড়ানোর মতো এক বিভীষিকা হয়ে গেঁথে আছে। রাত তখন আনুমানিক 3টা। চারপাশটা যেন এক নিরেট নিস্তব্ধতায় ঢাকা। শহরের কোলাহল থেকে অনেক দূরে সে অন্ধকার গ্রাম্য রাস্তাগুলোতে বাতাসের শব্দ যেন আতঙ্কে থমকে গেছে। আমি তখন নতুন এক অ্যাম্বুলেন্স চালক, জীবনের তাগিদে এই পেশায় আসা, কিন্তু জানতাম না যে এই যান্ত্রিক যানটি কোনো একদিন আমার জন্য এক জীবন্ত দুঃস্বপ্নে পরিণত হবে। আমি কেবল একটি মৃতদেহ তার বাড়িতে পৌঁছে দিয়ে ফিরছিলাম। সেই নিথর দেহটিকে তার স্বজনদের কাছে হস্তান্তর করে যখন ফিরতে পথ ধরলাম, তখন থেকেই মনের ভেতর এক অদ্ভুত ভার অনুভব করছিলাম। রাস্তাঘাটে একটা কুকুর পর্যন্ত নেই, জনমানবের চিহ্ন তো দূরের কথা। পিচ ঢালা সরু রাস্তাটা, দুই পাশে ঘন ঝোপঝাড় আর প্রাচীন বটগাছের মধ্য দিয়ে সাপের মতো এঁকে বেঁকে চলে গেছে। সড়কের বাতিগুলো অনেক দূর পর পর মিটমিট করে জ্বলছে, যেন তাদের পরমায়ু শেষ হয়ে এসেছে। আলোর চেয়ে অন্ধকারে সেখানে বেশি শক্তিশালী ছিল। এক একটা বাতি অতিক্রম করার সময় যখন আবার সেই গাঢ় অন্ধকারে প্রবেশ করছিলাম, তখন মনে হচ্ছিল আমি কোনো এক অনন্ত গহ্বরে হারিয়ে যাচ্ছি। ইঞ্জিনের একঘেয়ে আওয়াজ ছাড়া আর কোনো শব্দ ছিল না, যা এই নিস্তব্ধতাকে আরো বেশি ভয়ঙ্কর করে তুলেছিল। যে মৃতদেহটি আমি নামিয়ে দিয়ে এলাম, তার কথা ভাবতেই মনের ভেতর একটা অস্বস্তি দানা বাঁধছিল। ছেলেটির বয়স আমারই মতো হবে, 23-24, খুব তাজা একটা প্রাণ টকবগে যুবক। অথচ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে চিরতরে স্তব্ধ হয়ে গেছে। রুমঘর থেকে যখন প্রয়োজনীয় কাগজপত্র বুঝিয়ে নিচ্ছিলাম, তখন হঠাৎ করে একটা তথ্যে আমার হাত কেঁপে উঠল। জানতে পারলাম ছেলেটার নামও ছিল বিজয়। নিজের নামে নাম হওয়াতে কেমন যেন একটা অদ্ভুত মায়া আর একই সাথে একটা অজানা আতঙ্ক কাজ করছিল মনের ভেতর। ভাবছিলাম জীবন কতটাই না অনিশ্চিত। এই যে আমি স্টিয়ারিং ধরে গাড়ি চালিয়ে যাচ্ছি, আমার হৃৎপিণ্ড সচল, আমি নিঃশ্বাস নিচ্ছি, আর ঠিক কিছুক্ষণ আগে সেই ছেলেটি, সে বিজয়, এখন শীতল হয়ে শুয়ে আছে এক অন্ধকার খাটিয়ায়। তার শরীর এখন অবশ, তার পৃথিবী শেষ, অথচ সেও হয়তো কয়েক ঘন্টা আগে আমার মতোই বেঁচে থাকার স্বপ্নে বিভোর ছিল। গাড়িটা নিজের গতিতে এগিয়ে চলছিল। হেডলাইটের আলোয় সামনের কুয়াশাচ্ছন্ন রাস্তাটা আবছা দেখা যাচ্ছিল। হঠাৎ লক্ষ্য করলাম অ্যাম্বুলেন্সের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। প্রথমে ভাবলাম চলন্ত গাড়ির স্বাভাবিক কম্পন, হয়তো রাস্তার কোথাও কোনো উঁচু নিচু বা গর্ত আছে, কিন্তু না, এই কম্পনটা ছিল একদম অন্যরকম। মনে হচ্ছিল কেউ একজন গাড়ির একদম মাঝখানে, যেখানে স্ট্রেচারটা থাকে, সেখানে বসে খুব ধীরে ধীরে দুলছে। সেই দোলার তালে তালে গাড়ির স্প্রিং গুলো থেকে হালকা একটা কিচকিচ শব্দ আসছে, যা অত্যন্ত অস্বাভাবিক। আমি নিজের মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। বিড়বিড় করে নিজেকে বললাম, বিজয়, তুই হয়তো আজ অনেক বেশি কাজ করেছিস, অনেক রাত জেগেছিস, তাই ক্লান্তিতে এমন আবল তাবল মনে হচ্ছে। কিন্তু মনে এক কোণে ভয়ের একটা শীতল স্রোত বইতে শুরু করলো। আমি বুঝতে পারছিলাম না এই নির্জন রাস্তায় আমার একাকিত্বের সঙ্গী কি কেবল এই যান্ত্রিক লোহার গাড়িটা, নাকি অন্য কিছু আমার সাথে সাওয়ার হয়েছে। গাড়ির সামনের আয়নায় বারবার পেছনের কেবিনের দিকে তাকাচ্ছিলাম। পেছনে কেবল একটা খালি স্ট্রেচার পড়ে আছে, সাদা চাদরটা ভাঁজ করা। আমি যখন লাশ নামিয়ে দিয়েছিলাম, তখন নিজের হাতেই খুব যত্ন করে চাদরটা গুছিয়ে রেখেছিলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, মাঝে মাঝে চোখের পলকে মনে হচ্ছিল চাদরটা নিজে থেকে নড়ছে। অ্যাম্বুলেন্সের সব জানালা শক্ত করে বন্ধ করা, বাইরে থেকে বাতাস ঢোকার কোনো পথ নেই। তাহলে চাদরের কোণটা কেন মৃদু বাতাসে ওড়ার মতো ফরফর করছে? আমি ভয়ের চোটে এসি একটু বাড়িয়ে দিলাম, যাতে মাথাটা ঠান্ডা থাকে।
কিন্তু সেই ঠান্ডা বাতাস যেন হাড়ের ভেতর গিয়ে বেচ্ছিল। সেই হাড় কাঁপানো ঠান্ডার মাঝে আমি হঠাৎ এক অকল্পনীয় স্পর্শ অনুভব করলাম। আমি স্পষ্ট অনুভব করলাম আমার বাম পাশে বসার সিটটা সামান্য দেবে গেছে, ঠিক যেভাবে কেউ একজন সশরীরে এসে সেখানে বসলে সিটটা দেবে যায়। আমার পুরো শরীর ঘামতে শুরু করলো। এসির কনকনে ঠান্ডাতেও আমার কপাল বেয়ে ঘামের বড় বড় ফোঁটা গড়িয়ে পড়ছে। আমার শার্টটা পিঠের সাথে লেপ্টে গেল, অথচ গাড়ির ভেতরের তাপমাত্রা তখন বরফের মতো শীতল। আমি স্টিয়ারিংটা এত জোরে চেপে ধরেছিলাম যে আমার আঙ্গুলের গাঁটগুলো সাদা হয়ে গিয়েছিল। আমি বুঝতে পারছিলাম আমার বাম পাশে কেউ একজন বসে আছে। আমি তার অস্তিত্বের ভার টের পাচ্ছি। তার নিস্তব্ধ উপস্থিতি আমার স্নায়ুর ওপর চাপ সৃষ্টি করছে। আমি বারবার আয়নায় দেখার চেষ্টা করছিলাম সেই ভাঁজ করা চাদরের দিকে। অন্ধকার কেবিনে সেই সাদা কাপড়টা যেন কোনো এক প্রতীক্ষারত অবয়বের মতো স্থির হয়ে আছে। মনে হচ্ছিল আমি যদি একবার বাম দিকে মুখ ফেরাই তবে এমন কিছু দেখব যা দেখার পর আমি আর কোনোদিন স্বাভাবিক জীবনে ফিরতে পারবো না। আল্লাহ তাআলার নাম স্মরণ করতে লাগলাম। প্রতিটি সেকেন্ড যেন এক একটা ঘন্টার মতো দীর্ঘ মনে হচ্ছিল। রাস্তার ধারের গাছগুলো অন্ধকারের বুক চিরে অদ্ভুত সব আকৃতি ধারণ করছিল। মনে হচ্ছিল তারা আমাকে হাতছানি দিয়ে ডাকছে। আমার মনে এক অজানা আশঙ্কা কাজ করছিল যে বিজয়কে আমি পেছনে ফেলে এসেছি সে কি তবে আমার সাথেই ফিরে আসছে? তার কি কোনো অপূর্ণতা রয়ে গেছে, নাকি আমার নামটাই তাকে আমার দিকে টেনে আনছে? এই প্রথম আমার নিজের নামের উপর এক ধরনের বিতৃষ্ণা তৈরি হলো। এই প্রথম মনে হলো এই অ্যাম্বুলেন্সটা কোনো যান্ত্রিক যান নয়, বরং এটা একটা চলমান কবরস্থান। আমি শুধু চাইছিলাম এই রাস্তাটা দ্রুত শেষ হোক, কিন্তু সামনে কেবল ঘন কালো অন্ধকার আর সে নিরেট নিস্তব্ধতা ছাড়া আর কিছু ছিল না। আমার হৃৎপিণ্ডের ধকধক শব্দ যেন আমার কানের পর্দায় হাতুড়ির মতো পেটুনে দিচ্ছিল। আমি জানতাম এই যাত্রা কেবল শুরু। ঘড়ির কাঁটার সাথে সাথে রাতের নিস্তব্ধতা যেন আরো ঘনীভূত হচ্ছিল। প্রথম পর্বের সেই অসহ্য ভীতি কাটিয়ে আমি যখন কিছুটা ধাতস্থ হওয়ার চেষ্টা করছিলাম তখন প্রায় 10-15 মিনিট অতিক্রান্ত হয়েছে। আমার বাম পাশের সিটটা তখনও কেমন যেন দেবে ছিল, কিন্তু আমি সেদিকে না তাকিয়ে আড়ষ্ট হয়ে সামনের দিকে তাকিয়ে থাকলাম। ভাবলাম হয়তো গ্রামের সরু রাস্তা পেরিয়ে হাইওয়েতে উঠলে এ বিভীষিকা থেকে মুক্তি পাবো। নিজেকে প্রবোধ দিচ্ছিলাম যে সবে হয়তো আমার মস্তিষ্কের কল্পনা। মানুষ যখন খুব বেশি ভয় পায় বা ক্লান্ত থাকে তখন তার মস্তিষ্ক তাকে বিভ্রান্ত করার জন্য নানা রকম ভ্রম তৈরি করে। আমি সেই ভ্রমের যুক্তিতেই নিজেকে স্থির রাখার চেষ্টা করছিলাম, কিন্তু আমার সেই ক্ষণস্থায়ী শান্তি আর যুক্তির দেয়াল চোরমার হয়ে গেল যখন হুট করে পুরো গাড়িটা প্রচন্ড জোরে কেঁপে উঠল। এবার আর কোনো ভ্রম নয়, গাড়িটা আক্ষরিক অর্থেই রাস্তার ওপর বাউন্স করছিল। চলন্ত অবস্থায় কোনো বড় গর্তে পড়লে যেমন ঝাঁকুনি হয়, এটা ছিল তার চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং অশুভ। যেন ওপর থেকে অদৃশ্য কোনো এক বিশাল ভারী কিছু সজোরে গাড়ির ছাদে আছড়ে পড়ল। আমি আতঙ্কিত হয়ে দ্রুত ব্রেক কষলাম। টায়ারের সাথে পিচ রাস্তার ঘর্ষণে এক বিকট আর্তনাদ আর পোড়া গন্ধ চারপাশ ছড়িয়ে পড়ল। জনশূন্য সেই কুচকুচে অন্ধকার রাস্তার মাঝখানে অ্যাম্বুলেন্সটা গো গো শব্দ করে দাঁড়িয়ে পড়ল। চারপাশটা এতই অন্ধকার যে হেডলাইটের 2 ফালি আলো ছাড়া বাকি পৃথিবীটা যেন অস্তিত্বহীন। আমি ইঞ্জিন বন্ধ করে দিলাম ঠিকই, কিন্তু আশ্চর্যের বিষয় হলো গাড়িটা থামছে না। ইঞ্জিন বন্ধ করার পরও পুরো অ্যাম্বুলেন্সটা অনবরত ওপর নিচ হচ্ছে, ঠিক যেন কেউ একজন গাড়ির ছাদে উঠে উন্মত্তের মতো লাফাচ্ছে। লোহার ছাদের ওপর সেই লাফালাফির শব্দ ধপ 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 করে আমার মাথার ঠিক ওপরে প্রতিধ্বনিত হচ্ছিল। মনে হচ্ছিল ছাদটা যে কোনো মুহূর্তে দুমড়ে মুচড়ে আমার মাথার উপর ভেঙে পড়বে। আমি সিটে বসে থেকে অনুভব করতে পারছিলাম যে একটা বিশাল ভারী ওজন বারবার ছাদে পড়ছে আর উঠছে। আমার সারা শরীর থরথর করে কাঁপছিল। ভাবলাম চাকা কি পাংচার হলো, নাকি ইঞ্জিনের ভেতরে কোনো যন্ত্রাংশ ভেঙে গিয়ে এমন অস্বাভাবিক কম্পন তৈরি করছে। আমার বুক ধরফর করছিল, মনে হচ্ছিল হৃৎপিণ্ডটা গলা দিয়ে বেরিয়ে আসবে। তবু এক বিন্দু সাহস সঞ্চয় করে ভাবলাম গাড়ির ভেতরে এভাবে বন্দী হয়ে থাকার চেয়ে বাইরে গিয়ে দেখা ভালো। যদি কোনো বিপদ ঘটে অন্তত দৌড়ে পালানোর একটা পথ তো থাকবে। কাঁপতে কাঁপতে আমি দরজা খুললাম। বাইরের হাওয়া তখন বরফের মতো শীতল, অথচ অদ্ভুতভাবে সেখানে বাতাসের কোনো প্রবাহ নেই। নিথর বাতাস যেন আমার নিঃশ্বাস আটকে দিচ্ছিল। আমি নিচে নামলাম, পা দুটো যেন মাটির সাথে লেগে যেতে চাইছিল। অন্ধকার এতটাই গাঢ় ছিল যে রাস্তার পিচকে আগুনের পড়ন্ত অবয়বের মতো কালো দেখাচ্ছিল। আমি গাড়ির ড্যাশবোর্ড থেকে বড় টর্চটা হাতে নিয়ে বের হলাম। টর্চ জ্বালিয়ে কাঁপা কাঁপা হাতে প্রথমে চাকাগুলো পরীক্ষা করলাম।
চারটা চাকায় একদম নতুন এবং হাওয়া ঠিক আছে। এরপর ইঞ্জিনের হুড খুলে দেখলাম সেখানেও কোনো যান্ত্রিক গোলযোগ নেই, কোনো ধোঁয়া বের হচ্ছে না, সব যন্ত্রাংশ একদম নিখুঁত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আমি যখন গাড়ির নিচে বা চাকার কাছে টর্চ মারছি তখনও গাড়িটা মৃদু কাঁপছে, ঠিক যেন কেউ একজন বা কোনো এক খারাপ জিনিস গাড়ির ভেতর থেকে বা উপর থেকে এটাকে ঝাঁকাচ্ছে। ঠিক সেই মুহূর্তে আমি এমন একটা শব্দ শুনলাম যা শুনলে যে কোনো সাহসী মানুষের রক্ত হিম হয়ে যাবে। ছাদের উপর থেকে কেউ একজন যেন খুব দ্রুত হামাগুড়ি দিয়ে পেছনের দিকে চলে গেল। ধাতব ছাদের উপর তীক্ষ্ণ নখের আঁচড় কাটার মতো একটা শব্দ, ক্যাচ ক্যাচ ক্যাচ। আমি টর্চের আলোটা দ্রুত গাড়ির ছাদের দিকে ঘোরালাম, কিন্তু সেখানে কিছুই নেই, কেবল কুয়াশার জমাট বাঁধা অন্ধকার। আমার গলার কাছে কান্না দলা পাকিয়ে এলো। চারপাশে কয়েক মাইলের মধ্যে কোনো বসতি নেই, কেবল দিগন্ত বিস্তৃত জনমানবহীন প্রান্তর আর ঘন ঝোপঝাড়। আমার মনে হলো আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে কয়েক ফুট দূরে অন্ধকারের মধ্যে অনেকগুলো চোখ আমাকে দেখছে। আমি আর এক মুহূর্ত বাইরে থাকার সাহস পেলাম না। দ্রুত গাড়িতে উঠে বসলাম এবং ভেতর থেকে সব দরজা লক করে দিলাম। স্টিয়ারিং ধরতে গিয়ে দেখলাম আমার হাত এতটাই কাঁপছে যে আমি চাবিটা ঠিক মতো ঘোরাতে পারছি না। নিজেকে বারবার বলছিলাম, ভয় পাস না বিজয়, ভয় পেলে চলবে না। আর মাত্র কয়েক মাইল সামনেই পরিচিত এলাকা। আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছিল যা ঠান্ডায় বরফ হয়ে যাচ্ছিল। আল্লাহ তাআলার নাম নিয়ে আমি আবার স্টার্ট দিলাম। আশ্চর্যের বিষয়, ইঞ্জিন স্টার্ট দেওয়ার সাথে সাথে সেই ভয়াবহ কম্পন বা বাউন্স হওয়া মুহূর্তেই থেমে গেল। গাড়িটা আবার একদম শান্ত ও স্বাভাবিক হয়ে গেল। আমি গাড়িটা আবার চালানো শুরু করলাম, গতি বাড়িয়ে দিলাম অনেক বেশি। কিন্তু এবার একটা অন্যরকম অনুভূতি আমার স্নায়ুগুলোকে অসাড় করে দিতে লাগলো। আমি অনুভব করলাম পেছনের যে ছোট কাজটা দিয়ে কেবিন দেখা যায়, সেখান দিয়ে কেউ একজন খুব তীক্ষ্ণ এবং করুণ দৃষ্টিতে আমার ঘাড়ের দিকে তাকিয়ে আছে। আমি সামনের আয়নায় তাকানোর সাহস পুরোপুরি হারিয়ে ফেলছিলাম। আমার বারবার মনে হচ্ছিল, যদি আয়নায় একবার চোখ পড়ে তবে হয়তো এমন কোনো বিকৃত অবয়ব বা ছায়ামূর্তি দেখব যা সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নেই। আমি নিজেকে সামনের রাস্তার দিকে নিবদ্ধ রাখার চেষ্টা করলাম, কিন্তু আমার চোখের কোণ দিয়ে বারবার ভেসে আসছিল পেছনের অন্ধকারের সেই নড়াচড়া। মনে হচ্ছিল সেই ছায়ামূর্তিটি এখন শুধু ছাদের ওপর নয়, বরং গাড়ির ভেতরে আমার একদম সন্নিকটে অবস্থান করছে। আমি কেবল নিজের ভারী নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম আর বুঝতে পারছিলাম যে এই রাতের আসল পরীক্ষাটা এখন অনেকটা পথ বাকি। গাড়ির গতি আমি ক্রমে বাড়াচ্ছিলাম। মিটারের কাঁটা 80 ছাড়িয়ে 100-র দিকে যাচ্ছে, কিন্তু আমার মনের অস্থিরতা কমছে না। ইঞ্জিনের গর্জন ছাপেও আমার কানের ভেতর তখন নিজের হৃৎপিণ্ডের ধাপ ধাপ শব্দ বাজছিল। চারপাশের বড় বড় প্রাচীন গাছপালাগুলো অন্ধকারের মধ্যে যেন কোনো এক বিশালাকার দৈত্যের মতো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। হেডলাইটের আলো যেখানে গিয়ে শেষ হচ্ছে সেখান থেকেই যেন শুরু হচ্ছে এক আদিম অন্ধকার যা গেলে নিতে চাইছে এই যান্ত্রিক যানটিকে। ঠিক এমন সময় আমার বাম কানের একদম কাছে কেউ একজন খুব অস্পষ্টভাবে ফিসফিস করে কথা বলতে শুরু করলো। শব্দটা এতই ক্ষীণ যে প্রথমে ভাবলাম জানালার সামান্য ফাঁক দিয়ে আসা রাতের বাতাসের কোনো শেষ হবে হয়তো। কিন্তু আমি যখন নিশ্চিত হলাম যে অ্যাম্বুলেন্সের সবকটি জানালা শক্ত করে আটকানো, তখন আমার বুকের ভেতরটা আবার হিম হয়ে গেল। শব্দটা মোটেও বাতাসের ছিল না, ওটা ছিল কোনো এক সত্তার কথা বলার চেষ্টা। শব্দটা ক্রমে স্পষ্ট হতে লাগলো, যেন কেউ অনেক দূর থেকে ক্রমাগত আমার দিকে এগিয়ে আসছে। সেই শব্দের মধ্যে এক ধরনের বিষাদ আর হাহাকার মেশানো ছিল। আমার সারা শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। অ্যাম্বুলেন্স চালানোর এই পেশায় আমি নতুন হলেও অনেক মৃতদেহ বহন করেছি, কিন্তু এমন বিচিত্র ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি কখনো হয়নি। আমি বাম হাত দিয়ে শক্ত করে কান চেপে ধরলাম যাতে সে আওয়াজ না শুনতে হয়, কিন্তু তাতে কোনো কাজ হলো না। আওয়াজটা যেন আমার কানের বাইরে থেকে নয়, বরং সরাসরি আমার মাথার ভেতর থেকে প্রতিধ্বনিত হচ্ছিল। হঠাৎ করেই সে অস্ফুট গুনগুনানি একটা পূর্ণ বাক্যের রূপ নিল। খুব শীতল, একদম আবেগহীন একটা পুরুষালী কণ্ঠস্বর আমার কানের একদম কাছে ফিসফিসিয়ে বলল, বিজয়, আমি বিজয়। আমার শরীর যেন মুহূর্তের মধ্যে বরফ হয়ে গেল। মাথা থেকে পা পর্যন্ত একটা তীব্র বৈদ্যুতিক শিহরণ বয়ে গেল এই কণ্ঠস্বর, এই নাম। একটু আগে আমি যে বিজয় নামের ছেলেটার নিথর দেহ তার বাড়িতে নামিয়ে দিয়ে এলাম, এটা কি সেই কণ্ঠস্বরে এক অদ্ভুত দাবি ছিল, যেন সে আমাকে চেনে, যেন সে আমারই অংশ। ভয়ের চোটে আমার হাত পা অসাড় হয়ে আসছিল, পায়ের পাতা থেকে যেন সব শক্তি উবে যাচ্ছিল। আমি মুহূর্তের জন্য চোখ বন্ধ করে ফেললাম আতঙ্কে, কিন্তু পরক্ষণে মনে পড়ল
আমি চলন্ত গাড়িতে আছি, তাই দ্রুত চোখ খুললাম। সেই কণ্ঠস্বর থামল না, বরং আরো কাছে এসে যেন আমার কানের লতি স্পর্শ করে অত্যন্ত ধীর লয়ে বারবার বলতে থাকলো, বিজয়, ও বিজয়, আমাকে একা রেখে যেও না, ওখানে বড্ড অন্ধকার, আমাকে ফিরিয়ে নিয়ে চলো। আমি চিৎকার করে বলতে চাইলাম, কে কে ওখানে? কে তুই? আমাকে কেন জ্বালাচ্ছিস? কিন্তু আমার গলা দিয়ে কোনো স্বর বের হলো না। মনে হলো অদৃশ্য কোনো হাত আমার কণ্ঠনালী টিপে ধরেছে, আমার কথা বলার ক্ষমতা কেড়ে নিয়েছে। আমি লক্ষ্য করলাম অ্যাম্বুলেন্সের পেছনের অন্ধকার কেবিন থেকে চালকের আসনের মাঝখানের ছোট জানলার ভেতর দিয়ে একটা ছায়ামূর্তির মতো কিছু একটা ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকে আসছে। সেটা দেখতে ঠিক মানুষের মতো নয়, বরং ঘন ধোয়ার মতো এক কুচকুচে কালো অবয়ব। আমি কেবল সামনে স্থির হয়ে তাকিয়ে রইলাম। পাশের কাচের দিকে বা পেছনের আয়নায় এক পলক দেখার মতো সাহসও আমার অবশিষ্ট ছিল না। আমার নিজের নামের প্রতি এক চরম আতঙ্ক আর ঘৃণা তৈরি হলো সেই মুহূর্তে। কেন সেই ছেলেটার নাম আর আমার নাম একই হতে হলো? মনে হচ্ছিল সেই মৃত বিজয় আর এই জীবিত বিজয়ের মধ্যে কোন এক অশুভ সংযোগ তৈরি হয়ে গেছে। সেই অশরীরী খারাপ জিনিসটা যেন আমার পরিচয়, আমার অস্তিত্ব কেড়ে নিতে চাইছে। আমি মনে মনে আল্লাহ তাআলাকে ডাকতে শুরু করলাম। প্রতিটি দোয়া পড়ার সময় আমার ঠোঁট কাঁপছিল। আমি এক নাগাড়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম, অথচ আমার মনে হচ্ছিল আমি কোনো এক গোলক ধাঁধায় আটকে গেছি। রাস্তার দুপাশের জঙ্গলগুলো যেন ক্রমেই আমার দিকে সরে আসছে, রাস্তাটা সরু হয়ে আসছে। সেই কণ্ঠস্বর এখন আমার মাথার ভেতরে অট্টহাসি দিচ্ছে না, বরং খুব করুণ সুরে বলছে, আমরা তো একই বিজয়, তুমি কেন আমাকে ছেড়ে যাচ্ছ? আমার মনে হলো পেছনের কেবিন থেকে একটা ঠান্ডা হাত ধীরে ধীরে আমার কাঁধের দিকে এগিয়ে আসছে। সেই হাতের স্পর্শ পাওয়ার আগেই আমি অনুভব করতে পারছিলাম সেখানের তাপমাত্রা মাইনাসে নেমে গেছে। আমি বুঝতে পারলাম এই ছায়ামূর্তিটি শুধু গাড়িতে নয়, সে আমার মস্তিষ্কে ঢুকে পড়েছে। আমার বারবার মনে হচ্ছিল আমি যদি এখনই গাড়ি থামাই, তবে পেছনের সে অবয়বটি আমাকে জাপটে ধরবে এবং আমার প্রাণের স্পন্দন থামিয়ে দেবে। আমার চোখের সামনে তখন কেবল সেই মৃত ছেলেটির মুখটা ভেসে উঠছিল। সেই শান্ত ফ্যাকাশে মুখটা এখন যেন আমার মনের ভেতর কথা বলছে। আমি জানতাম না এই বিভীষিকা আর কতক্ষণ সইতে হবে। চারপাশের নিস্তব্ধতা যেন আরো ঘনীভূত হয়ে আমাকে পিষে ফেলতে চাইছিল। পানির তীব্র পিপাসায় আমার বুক ফেটে যাচ্ছিল, কিন্তু আমি জানতাম এক মুহূর্তের জন্য স্টিয়ারিং ছাড়লে বা মনোযোগ সরালে আমি আর কোনোদিন ভোরের আলো দেখতে পাবো না। এই দীর্ঘ রাস্তায় আমি ছিলাম একদম একা, আর আমার পাশে ছিল এক ভয়ঙ্কর ছায়া যা আমার নাম ধরে ডাকছিল। প্রতিটি ফিসফিসানি যেন আমার আয়ু কমিয়ে দিচ্ছিল। আমি শুধু চাইছিলাম এই রাতটা যেন এখনই শেষ হয়ে যায়, কিন্তু অন্ধকার যেন ফুরানোর কোনো লক্ষণই দেখাচ্ছিল না। আমি যখন ভয়ের চরম সীমায় পৌঁছে গেছি, যখন মনে হচ্ছিল আমার হৃৎপিণ্ড যে কোনো সময় পাঁজরের হাড় ভেঙে বেরিয়ে আসবে, ঠিক তখনই অ্যাম্বুলেন্সের পেছনের অংশে এক বিকট শব্দ হলো, ধড়াস। সেই শব্দটা এতই তীব্র এবং আতর্কিত ছিল যে আমার হাত স্টিয়ারিং থেকে প্রায় ফসকে যাচ্ছিল। মনে হলো পেছনের স্ট্রেচার থেকে ভারী কোনো কিছু সজোরে গাড়ির মেঝেতে পড়ে গেল। শব্দটা নিছক কোনো ছোটখাটো জিনিসের পতনের মতো ছিল না। মনে হচ্ছিল আস্ত একটা মানুষের শরীর যেন উপর থেকে আছাড় খেয়ে অ্যাম্বুলেন্সের ধাতব মেঝেতে আছড়ে পড়ল। সেই পতনের প্রভাবে পুরো গাড়িটা একবার ডানে বামে ভয়ঙ্করভাবে কেঁপে উঠল। আমি জানি পেছনে কিছুই নেই, শুধু একটা খালি স্ট্রেচার আর আমার নিজের হাতে ভাঁজ করে রাখা সেই সাদা চাদরটা। তাহলে এই প্রচন্ড ভারী পতনের শব্দ কোথা থেকে এলো? আমি আয়নায় চোখ বোলানোর সাহস পাচ্ছিলাম না। আমার স্নায়ুগুলো তখন ছেড়ে যাওয়ার উপক্রম। কিন্তু মানুষের মন বড় বিচিত্র। চরম আতঙ্কের মাঝেও কোনো এক অচেতন অংশ থেকে এক অদ্ভুত তাড়না অনুভব করলাম। কোন এক অশুভ শক্তি যেন অদৃশ্য সুতো দিয়ে আমার চোখের মনি দুটোকে টেনে পেছনের আয়নার দিকে নিয়ে যাচ্ছিল। অতি কষ্টে সারা শরীর কাঁপতে কাঁপতে আমি একবার আয়নায় তাকালাম। পেছনের সেই অন্ধকার কেবিনের ভেতর চালকের আসনের সামান্য আলো পৌঁছাচ্ছিল। দেখলাম সেই সাদা চাদরটা এখন আর স্ট্রেচারের ওপরে নেই, সেটা মেঝের ওপর কুণ্ডলি পাকিয়ে পড়ে আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হলো সেই চাদরের নিচে যেন একটা অস্পষ্ট আকৃতি দুলছে। মনে হচ্ছে চাদরের তলায় কোনো একটা অবয়ব লুকিয়ে আছে এবং সে মেঝে থেকে ওঠার জন্য ছটফট করছে। চাদরের নিচ থেকে মানুষের হাত বা পায়ের মতো অবয়ব স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল, যা চাদরটাকে ভেতর থেকে ঠেলে উপরে তোলার চেষ্টা করছে।
রাস্তাটা তখন একদম মসৃণ ছিল। আমি কোনো গর্তে চাকা ফেলিনি বা হঠাৎ ব্রেকও কষিনি। তাই স্ট্রেচার থেকে কোনো কিছু পড়ে যাওয়ার বা চাদর নিজে থেকে নিচে নামার কোনো যৌক্তিক কারণই থাকতে পারে না। আমার মনে হলো সেই মৃতদেহটি হয়তো ফিরে এসেছে। হয়তো সে মানতে পারছে না যে তার প্রাণ চলে গেছে। হয়তো সেই মৃত বিজয় এখন তার নিথর শরীর নিয়ে আমার ঠিক পেছনেই মেঝের ওপর হামাগুড়ি দিচ্ছে। আমার মনে হলো কেউ একজন আমার ড্রাইভিং সিটের একদম পেছনের অংশে নখ দিয়ে অনবরত আছড়াচ্ছে। ক্যাচ ক্যাচ ক্যাচ। তীক্ষ্ণ সেই শব্দ আমার কানের পর্দা দিয়ে ঢোকে সরাসরি মস্তিষ্কে আঘাত করছিল। মনে হচ্ছিল কেউ একজন অত্যন্ত ধীর সুস্থে গাড়ির গদি ছিঁড়ে ভেতরের তুলা বের করে আনছে। সেই নখের আঁচড়ের আওয়াজ শুনে আমার মনে হচ্ছিল গাড়িটা আর আমার নিয়ন্ত্রণে নেই। কোন এক খারাপ জিনিস এটাকে এক অজানার পথে পরিচালনা করছে। আমি উন্মাদের মতো গাড়ির গতি সর্বোচ্চ বাড়িয়ে দিলাম। স্পিডোমিটারে কাটা 100, 110, 120 কিমি প্রতি ঘন্টা অতিক্রম করে গেল। অ্যাম্বুলেন্সটা বাতাসের বেগে গর্জন করে সামনের দিকে ছুটছিল। ইঞ্জিনের শব্দে চারপাশের বন জঙ্গল যেন প্রকম্পিত হচ্ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আমি যত গতি বাড়াই না কেন, গাড়ির ভেতরের সেই ভয়ঙ্কর পরিস্থিতির একটুও পরিবর্তন হলো না। সেই ভারী নিঃশ্বাস, পেছনের সেই ধস্তাধস্তির শব্দ আর খসখসে নখের আঁচড়গুলো সমান্তরালভাবে আমার গতির সাথে পাল্লা দিয়ে চলছিল। আমি বুঝতে পারছিলাম আমি যেদিকেই যাই না কেন এই ছায়ামূর্তিটি আমার সাথে আছে। সে কোনো ভৌগোলিক সীমানায় আটকে নেই, সে আটকে আছে আমার এই গাড়ির খাঁচায়। আমার মনে হচ্ছিল আমি কোনো এক দুঃস্বপ্নের গোলক ধাঁধায় আটকে গেছি, যেখান থেকে বের হওয়ার কোনো বাস্তব পথ নেই। প্রতিটা সেকেন্ড যেন এক একটা দীর্ঘ বছরের মতো মনে হচ্ছিল। আমি ঘামতে ঘামতে ভেজে একাকার হয়ে গিয়েছিলাম। পেছনের সেই মেঝের ঘষ্টানির শব্দটা এখন চালকের কেবিনের একদম কাছে চলে এসেছে। মাঝখানের সেই ছোট কাছের জানালাটায় আমি একটা কালো ছায়া দেখতে পাচ্ছিলাম, যা বারবার ওকে দিয়ে আমাকে পরখ করছিল। মনে হচ্ছিল সে অপেক্ষা করছে কখন আমি ভয় পেয়ে গাড়ি থামাবো অথবা কখন আমি মূর্ছা যাব। আমি মনে মনে আল্লাহ তাআলাকে ডাকছিলাম, বারবার আয়াতুল কুরসি আর সূরাগুলো আওড়াচ্ছিলাম, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। শুধু ঠোঁট দুটি কেঁপে কেঁপে উঠছিল। আমি বুঝতে পারছিলাম সেই খারাপ জিনিসটা আমার ঘাড়ের ঠিক পেছনে অবস্থান করছে। তার শরীর থেকে বের হওয়া এক শীতল বাতাস আমার কানের কাছে এসে বাড়ি খাচ্ছিল। আমার বারবার মনে হচ্ছিল আমি যদি এখনই পেছনে ফিরে তাকাই তবে দেখব সেই মৃত বিজয় স্ট্রেচারের চাদর মুড়ি দিয়ে আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। তার ফ্যাকাশে হাত দুটো আমার গলা লক্ষ্য করে এগিয়ে আসছে। সেই কল্পনায় আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি চোখ দুটো বড় বড় করে সামনের রাস্তার দিকে তাকিয়ে রইলাম। রাস্তার দুপাশের গাছগুলো যেন অন্ধকারের মধ্য থেকে হাত বাড়িয়ে আমার গাড়িটাকে থামিয়ে দিতে চাইছে। আমি এক বিন্দু গতি কমালাম না। আমার মনে হচ্ছিল যদি গাড়ির গতি 100-র নিচে নামে তবে পেছনের সেই ছায়ামূর্তিটি সরাসরি আমার উপর ঝাঁপিয়ে পড়বে। ভয়ের চোটে আমার হাত স্টিয়ারিং এর উপর অবশ হয়ে যাচ্ছিল, কিন্তু আমি দাঁতে দাঁত চেপে ধরেছিলাম। পানির তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছিল। মনে হচ্ছিল এক ফোঁটা পানি না পেলে আমি এখনই মারা যাব। কিন্তু গাড়ির ভেতর কোনো পানির বোতল বা খাওয়ার মতো কিছুই ছিল না। আমি শুধু অবিরাম গাড়ি চালিয়ে যাচ্ছিলাম সেই বিভীষিকা থেকে মুক্তি পাওয়ার এক মরিয়া চেষ্টায়। প্রতিটা নখের আঁচড় যেন আমার হৃৎপিণ্ডের ওপর গিয়ে লাগছিল। আমি জানতাম না এই রাত আর কতক্ষণ লম্বা হবে, কিন্তু আমি লড়াই করার শেষ ক্ষমতাটুকু দিয়ে স্টিয়ারিং ধরে রেখেছিলাম। আমি যখন ভয়ের চরম সীমায় পৌঁছে গেছি, যখন মনে হচ্ছে আমার মস্তিষ্ক আর কোনো চাপ সহ্য করতে পারবে না, ঠিক তখনই আমি অনুভব করলাম আমার গন্তব্য অর্থাৎ বাড়ির কাছাকাছি পৌঁছাতে আর মাত্র কয়েক মাইল বাকি। রাস্তার পরিচিত মোড়গুলো হেডলাইটের আলোয় আবছা দেখা দিতেই মনের এক কোণে সামান্য আশা জাগলো যে হয়তো এই বিভীষিকা এখন শেষ হবে। মানুষের বসতি যেখানে শুরু, সেখানে হয়তো এই ছায়ামূর্তিটি আর দাপট দেখাতে পারবে না। কিন্তু আমার সেই ক্ষীণ আশাকে ধুলোয় মিশিয়ে দিয়ে ঠিক সেই মুহূর্তেই আমি অনুভব করলাম আমার ঘাড়ে এবং বাম কানের লথিতে এক অত্যন্ত শীতল নিঃশ্বাস। সেই নিঃশ্বাসটা কোনো জীবিত মানুষের হতে পারে না। ওটা ছিল হাড় কাঁপানো বরফ শীতল এক স্পর্শ। মনে হলো কেউ একজন তার জমে যাওয়া বরফের মতো ঠোঁটগুলো আমার কানের একদম কাছে নিয়ে এসেছে। সেই নিঃশ্বাসটা এতটাই ভারী ছিল যে আমার ঘাড়ের ত্বক যেন জমে পাথর হয়ে যাচ্ছিল। আমি কুঁকড়ে যাচ্ছিলাম সিটের সাথে। কেউ একজন যেন আমার ঠিক পেছনের সিট থেকে ঝুঁকে এসে আমার একদম পিঠের উপর সাওয়ার হয়ে দাঁড়িয়ে আছে। সেই শীতল স্পর্শে আমার হাত স্টিয়ারিং থেকে ফসকে যাচ্ছিল বারবার। আমি অনুভব করতে পারছিলাম পাশে বসা সেই অদৃশ্য অবয়বটি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি জানতাম যদি আমি বাম দিকে একবারও তাকাই
তবে আমি হয়তো তার শূন্য দৃষ্টির সামনে পড়ে যাব। আমি কোনোভাবেই তার দিকে তাকাচ্ছিলাম না, কিন্তু আমার চোখের কোণ দিয়ে একটা কালো রঙের কুয়াশাচ্ছন্ন অবয়ব স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম। সেটা দেখতে অনেকটা মানুষের গঠনের মতোই, কিন্তু তার কোনো সুনির্দিষ্ট চেহারা বা রেখা নেই। কেবল একটা গাঢ় কুচকুচে কালো ছায়া, যা আশেপাশের সমস্ত আলো শুষে নিচ্ছে এবং আমার অস্তিত্বকে গ্রাস করতে চাইছে। হঠাৎ করেই অ্যাম্বুলেন্সের ভেতরের যে ছোট বাল্বটা কেবিনে থাকে, সেটা কোনো কারণ ছাড়াই একবার জ্বলে উঠতেই আবার দপ করে নেভে গেল। সেই এক মুহূর্তের তীব্র আলোতে আমি পেছনের আয়নায় যা দেখলাম, তাতে আমার শরীরের সমস্ত রক্ত মুহূর্তে হিম হয়ে গেল। পেছনের স্ট্রেচারে কেউ শুয়ে নেই, ঠিকই চাদরটা মেঝেতে পড়ে আছে, কিন্তু অ্যাম্বুলেন্সের সিলিং থেকে একটা হাত ঝুলে আছে। একটা ফ্যাকাশে নীলচে রঙের মানুষের হাত। হাতের নখগুলো অস্বাভাবিক বড় আর কালচে। আমার মনে হলো আমার হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য থমকে গেছে। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। পানির তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছিল। মনে হচ্ছিল এক ফোঁটা পানি না পেলে আমি এখনই সিটের ওপর ঢলে পড়ব। কিন্তু হাত বাড়ানোর মতো বা ড্যাশবোর্ড থেকে কিছু নেয়ার মতো শক্তি আমার অবশিষ্ট ছিল না। এরপর শুরু হলো গাড়ির ভেতর আর এক নারকীয় তাণ্ডব। অ্যাম্বুলেন্সের পেছনের লোহার দেয়ালে কেউ সজোরে ঘুষি মারতে শুরু করলো। বুম বুম বুম। সেই ধাতব শব্দে পুরো গাড়িটা থরথর করে কাঁপছিল। মনে হচ্ছিল ভেতরে আটকে থাকা সেই খারাপ জিনিসটা এখন বাইরে বেরোতে চাইছে, অথবা উন্মত্ত হয়ে আমাকে মেরে ফেলতে চাইছে। প্রতিটি আঘাতের সাথে সাথে আমার মনে হচ্ছিল গাড়ির লোহার বডিটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। আমার কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম হলো। সেই বিকট শব্দের চোটে আমার মনে হচ্ছিল কান দিয়ে গরম রক্ত বেরোচ্ছে। আমি চিৎকার করে আল্লাহ তাআলাকে ডাকতে শুরু করলাম, হে আল্লাহ, আমাকে রক্ষা করো, আমাকে এই অন্ধকার থেকে বাঁচাও। এই বলে আমি এক মনে গাড়ি চালাতে থাকলাম। আমার চোখের সামনে তখন সামনের রাস্তাটা ধোঁয়াশাচ্ছন্ন হয়ে আসছিল, কিন্তু আমি জানতাম যদি আমি থামি তবে মৃত্যু নিশ্চিত। সেই ছায়ামূর্তিটি এখন কেবল পেছনের কেবিনে সীমাবদ্ধ ছিল না। আমি অনুভব করলাম আমার মাথার চুলে কেউ তার হিমশীতল আঙুল ছোঁয়াচ্ছে। মনে হচ্ছিল কেউ আমার মাথার খুলিটা তার হাতের মুঠোয় নিয়ে পিষে দিতে চাইছে। আমি স্টিয়ারিংটা এত জোরে আঁকড়ে ধরেছিলাম যে আমার আঙুলগুলো সাদা হয়ে গিয়েছিল। আমার মনে হচ্ছিল আমি কোনো এক অনন্তকাল ধরে এই গাড়িটা চালিয়ে যাচ্ছি। সময় যেন স্থির হয়ে গিয়েছিল। প্রতিটা সেকেন্ডে মনে হচ্ছিল এই বুঝি কেউ আমার গলা টিপে ধরলো। সেই কুয়াশাচ্ছন্ন অবয়বটি এখন আমার কানের কাছে গুনগুন করে সে একই নাম ধরে ডাকছিল, বিজয়, ও বিজয়, পালাচ্ছ কেন? আমি তো তোমার সাথেই আছি। আমি বুঝতে পারছিলাম না এটা কি সেই মৃত বিজয়ের আত্মা নাকি অন্য কোনো খারাপ জিনিস যা আজ আমাকে স্বীকার করতে এসেছে। গাড়ির ভেতরটা তখন এমন এক গুমোট গন্ধে ভরে গিয়েছিল, যা অনেকটা পচা মাংসের গন্ধের মতো। সেই গন্ধে আমার বমি আসছিল, কিন্তু দম আটকে আমি গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। আমার চোখের কোণ দিয়ে দেখছিলাম সেই সিলিং থেকে ঝুলে থাকা নীলচে হাতটা ধীরে ধীরে নড়ছে এবং আমার মাথার উপর নেমে আসছে। আমি পাগলের মতো চিৎকার করতে চাইলাম, কিন্তু কেবল অস্ফুট কিছু শব্দ বের হলো। আল্লাহ তাআলার নাম নিতে নিতে আমি লক্ষ্য করলাম সামনের দূরে আমাদের গ্যারেজের আবছা গেটটা দেখা যাচ্ছে। মনে হলো এই নরক থেকে মুক্তির আর মাত্র কয়েক সেকেন্ড বাকি। সেই ছায়ামূর্তিটি যেন আরো বেশি হিংস্র হয়ে উঠল গন্তব্যের কাছে পৌঁছানো দেখে। সে এখন আমার বুকের উপর একটা চাপ সৃষ্টি করছিল, যাতে আমি নিঃশ্বাস নিতে না পারি। আমি দাঁতে দাঁত চেপে সেই শেষ পথটুকু পাড়ি দেওয়ার চেষ্টা করলাম। আমার মনে হচ্ছিল এই গাড়িটা এখন আর অ্যাম্বুলেন্স নেই, ওটা একটা লোহার কফিন হয়ে গেছে, যার ভেতরে আমি জীবন্ত সমাধি হতে চলেছি। সে বিকট আওয়াজ আর শীতলের স্পর্শ আমার সহ্য ক্ষমতার বাইরে চলে গিয়েছিল। তবু আমি হার মানিনি। আমার মস্তিষ্ক শুধু বলছিল, থামা যাবে না, থামলে শেষ। আমি জানি না কোথা থেকে সেই অমানসিক শক্তি পাচ্ছিলাম, কিন্তু আমি সেই অন্ধকারের সাথে লড়াই করে গাড়িটা গ্যারেজের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম। আমার পেছনে তখন সেই অশরীরী তাণ্ডব তার চরমে পৌঁছেছে। মনে হচ্ছে পুরো গাড়িটা এখনই টুকরো টুকরো হয়ে ভেঙে পড়বে। অবশেষে সেই অন্তহীন অন্ধকারের পথ পাড়ি দিয়ে আমি আমার গ্যারেজের সামনে পৌঁছালাম। আমাদের বাড়ির ঠিক পাশে একটা ছোট টিন সেট দেয়া গ্যারেজ ছিল, যেখানে মালিকের অনুমতি নিয়ে আমি অ্যাম্বুলেন্সটা রাখার ব্যবস্থা করেছিলাম। সাধারণত ডিউটির শেষে আমি গাড়িটা হাসপাতালে রেখে আসি, কিন্তু সেদিন কেন জানি বিকেলে মনে হয়েছিল বাড়ির কাছে রাখলে নিজের ভেতর একটা বাড়তি সাহস পাবো। গ্যারেজের গেটের সামনে যখন টায়ার ঘষে গাড়িটা এসে থামলো, ঠিক সে মুহূর্তে এক অলৌকিক পরিবর্তন ঘটে গেল।
এতক্ষণ ধরে চলা সেই বিকট বুম বুম শব্দ, সেই সিলিং থেকে ঝুলে থাকা নীলচে হাত আর কানের কাছে সেই বরফ শীতল নিঃশ্বাস, সবকিছু এক লহমায় উদাও হয়ে গেল। চারপাশটা আবার সেই আগের মতো নিস্তব্ধতায় ডুবে গেল। কিন্তু এই নিস্তব্ধতা আর ভয়ের ছিল না, বরং তা ছিল দীর্ঘ যুদ্ধের পর এক অদ্ভুত শান্তির। গ্যারেজে কাশেম চাচা নামের একজন বয়স্ক লোক থাকতেন, যিনি সারা রাত গ্যারেজ পাহারা দিতেন। তিনি তখন লণ্ঠন জ্বালিয়ে একটা মোড়ার ওপর বসে ঝিমোচ্ছিলেন। ওনাকে দেখে আমার মনে হলো আমি যেন 7 সমুদ্র 13 নদীর ওপার থেকে নতুন এক জীবন নিয়ে ফিরে এসেছি। আমি গাড়ি পার্ক করে সিটের ওপর কয়েক সেকেন্ড নিথর হয়ে বসে রইলাম। আমার পুরো শরীর ঘামে ভেজা, জামাটা পেটের সাথে লেপ্টে আছে। চোখ দুটো অতিরিক্ত উত্তেজনায় আর আতঙ্কে লাল টকটকে হয়ে গেছে। কাশেম চাচা গাড়ির হেডলাইটের আলো দেখে উঠে এলেন এবং আমার ড্রাইভিং সিটের পাশে দাঁড়িয়ে কাজ নক করলেন। আমি কোনো মতে দরজাটা খুলে নিচে নামলাম। আমার সাথে সাথে আমার হাঁটু দুটো ভেঙে আসছিল। আমি টলতে টলতে চাচার হাতটা ধরলাম। কাশেম চাচা আমাকে দেখে আঁতকে উঠলেন। তিনি ওনার অভিজ্ঞ চোখে আমার দিকে তাকিয়ে অবাক হয়ে বললেন, কি হয়েছে রে বিজয়? তোকে এমন মৃত মানুষের মতো ফ্যাকাশে দেখাচ্ছে কেন? তোর শার্ট পুরো ভেজা, মনে হচ্ছে তুই কোনো পানির কূপে পড়ে গিয়েছিলি। আজকে রাস্তায় কোনো বড় বিপদ হয়েছিল? আমি ঠিক মতো কথা বলতে পারছিলাম না। আমার বুকের ভেতর তখনও কামারের হাতুড়ি পেটার মতো শব্দ হচ্ছিল। আমি কোনো মতে আঙুল দিয়ে পেছনের কেবিনের দিকে নির্দেশ করে হাঁপাতে হাঁপাতে বললাম, চাচা, ও ভেতরে আছে, দেখেন। অ্যাম্বুলেন্সের ভেতরে একটা মৃতদেহ। ওটা কোত্থেকে এলো আমি জানি না। ও আমাকে বারবার নাম ধরে ডাকছিল চাচা। ও আমাকে মারতে চেয়েছিল। আমার কথা শুনে চাচা প্রথমে কিছুটা ঘাবড়ে গেলেন, কিন্তু তারপর সাহসী হয়ে তার হাতের টর্চটা জ্বালালেন। তিনি অ্যাম্বুলেন্সের পেছনের বড় দরজাটার হ্যান্ডেল ঘুরিয়ে সেটা হাট করে খুলে দিলেন। আমিও ভয়ে ভয়ে ওনার পেছনে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে ভেতরে ওকে দিলাম। আমি মনে মনে নিশ্চিত ছিলাম যে সেখানে সেই বিশৃঙ্খল সাদা চাদর, উল্টে পড়া স্ট্রেচার বা সেই ভয়াবহ ছায়ামূর্তিটি থাকবেই। কিন্তু দরজা খুলতে আমি যা দেখলাম তাতে আমার পায়ের নিচের মাটি সরে গেল। অ্যাম্বুলেন্সের ভেতরটা একদম ঝকঝকে পরিষ্কার। স্ট্রেচারটা তার নিজের জায়গায় সুন্দরভাবে বেল্ট দিয়ে আটকানো। সাদা চাদরটা ঠিক আমি যেভাবে ডিউটি শেষে ভাঁজ করে রেখেছিলাম ঠিক সেভাবে একটা কোঁচকানো চিহ্ন ছাড়াই রাখা আছে। মেঝেতে কোনো কিছুর চিহ্ন নেই, কোনো ধুলোবালি বা ধস্তাধস্তির ছাপ নেই। গাড়িটা দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগে এখানে কোনো মানুষের অস্তিত্ব ছিল না। চাচা টর্চের আলো চারদিকে ঘুরিয়ে হেসে উঠলেন। তিনি আমার মাথায় হাত দিয়ে আদর করে বললেন, বিজয়, তুই নতুন এই কাজে ঢুকেছিস তো? মৃতদেহ নিয়ে সারাক্ষণ কাজ করতে করতে হয়তো তোর মনের ভেতর একটা ভ্রম তৈরি হয়েছে। মানুষ যখন খুব একাকী থাকে আর গভীর রাতে এমন গাড়ি চালায়, তখন তার মস্তিষ্ক ক্লান্তিতে এমন অনেক কাল্পনিক ভয় দেখায়। ভালো করে দেখ বাবা, এখানে কিচ্ছু নেই। তুই বাড়ি যা, উঁচু করে আল্লাহ তাআলার নাম নিয়ে ঘুমিয়ে পড়, সব ঠিক হয়ে যাবে। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। কয়েক মিনিট আগেও আমি যে নরক যন্ত্রণা ভোগ করলাম, সেই ছায়ামূর্তির যে ভার আমি পাশের সিটে অনুভব করলাম, তাকে তবে কেবল আমার অবচেতন মনের কোনো খেলা ছিল। কিন্তু সেই নখের আঁচড় আর শীতল নিঃশ্বাস সবই তো ছিল অত্যন্ত প্রখর এবং বাস্তব। আমি আর কথা বাড়ানোর শক্তি পেলাম না। চাচার কাছ থেকে বিদায় নিয়ে আমি ঘরে ফিরে এলাম। সারা রাত আমার চোখে এক ফোঁটা ঘুম ছিল না। ঘরে ফিরেই আমি ভালো করে উজু করে জায়নামাজে দাঁড়ালাম। আমি শুধু আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছিলাম যে আমি আজ প্রাণে বেঁচে ফিরেছি। ভোরের আলো যখন ফুটলো, তখন মনের এক কোণে জেদ চাপলো যে আমি কি সত্যি ভুল দেখেছিলাম। দিনের আলোতে সবকিছু পরিষ্কার দেখতে চাইলাম। আমি আবার সেই গ্যারেজে গাড়িটার কাছে গেলাম। কাশেম চাচা তখন গ্যারেজের গেটে তালা দিচ্ছিলেন। আমি ড্রাইভিং সিটের দরজাটা খুললাম এবং সিটটা পরিষ্কার করতে হাত বাড়ালাম। ঠিক তখনই আমি যা দেখলাম তাতে আমার শরীর আবার পাথরের মতো শক্ত হয়ে গেল। ড্রাইভিং সিটের ঠিক পেছনের অংশে, যেখানে কেবিনের সাথে সংযোগকারী দেয়ালটি থাকে, সেই শক্ত লেদার আর ফোমের ওপর নখের 5টি গভীর আঁচড় কাটা রয়েছে। সেই আঁচড়গুলো এতটাই তীব্র যে সিটের কভার ছিঁড়ে পেছনের অংশ বেরিয়ে এসেছে। কোনো মানুষের হাতের নখ দিয়ে বা সাধারণ কোনো ঘর্ষণে এ গভীর গর্ত তৈরি হওয়া সম্ভব। সেই আঁচড়গুলো দেখে আমার আর বুঝতে বাকি রইল না যে কাল রাতের সেই ঘটনা কোনো অলীক কল্পনা ছিল না। সেই অন্য জগতের বিজয় নামের অবয়বটি সত্যি আমার সাথে সেই সফর সম্পন্ন করেছিল। সে হয়তো আমার মাধ্যমে তার শেষ যাত্রাটা করতে চেয়েছিল। আজ 7 বছর পার হয়ে গেছে। আমি এখন আর অ্যাম্বুলেন্স চালাই না, দীর্ঘ পথের বড় ট্রাক চালাই। কিন্তু আজও যখন কোনো নির্জন রাস্তায় গভীর রাতে একাকী গাড়ি চালিয়ে যাই, তখন আমার ঘাড়ে সেই শীতল স্পর্শের কথা মনে পড়ে। মাঝে মাঝে মনে হয়
স্টিয়ারিং এর পাশের সিটটা কি আজও একটু দেবে গেল? আজও কি কেউ আমার কানের কাছে ফিসফিস করে বলবে, বিজয়, আমি বিজয়? সেই রাতের সে আচরগুলো আজও আমার মনের ভেতরে দগদগে ক্ষত হয়ে আছে। আমি বুঝতে পেরেছি পৃথিবীতে এমন কিছু ঘটনা আছে যা মানুষের যুক্তি বা বিজ্ঞানের বাইরে, যা কেবল বিশ্বাস আর অসীম ভয়ের অন্ধকারে বেঁচে থাকে। এবারের ঘটনাটি সত্যি বেশ অদ্ভুত এবং এরকম ঘটনা আমি এর আগে কখনোই শুনি নাই। আশা করি আপনারাও শুনবেন না, আমার ধারণা আর কি। প্রথম ঘটনাটি শুনেই কিন্তু কেউ চলে যাবেন না, কেননা আপনাদের সবার কাঙ্ক্ষিত বড় দাদার ঘটনা কিন্তু এর পরেই আসছে। তো কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে যাই। এই ঘটনাটি কিন্তু খুব বেশি দিন আগের না, এই 2024 সালের নভেম্বর ডিসেম্বরের দিকে শুরু হয়েছিল। এই ঘটনাটি আমাকে যিনি দিয়েছেন, সঙ্গত কারণে তার নামটি বলছি না, উনি বাংলাদেশের একটি স্বনামধন্য বেসরকারি ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। ঘটনাটি তারই এক কলিগের সাথে ঘটেছে। তার নামটা আমরা বলছি না, কেননা তাকেও তার আশেপাশে অনেকেই চেনেন। বিষয়টা গোপনীয়, এই কারণেই বিষয়টা গোপন রাখা হচ্ছে, কেননা ওনাকে অনেকেই চেনেন, বিশেষ করে ওনার সার্কেলটা বেশ বড়। আর মূলত শিক্ষণীয় ঘটনা হবার কারণেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরা। এখানে নামটা মুখ্য নয়, কি ঘটনা ঘটেছিল সেটাই মুখ্য। তবে বোঝার সুবিধার্থে একটা ছদ্মনাম দিয়ে দিচ্ছি, তার নাম হচ্ছে শফিক। তো এই শফিক সাহেবও উনি একজন ব্যাংক অফিসার। উনি ওনার দায়িত্ব যথাযথভাবেই পালন করেন, কখনো ফাঁকি দেন না। হয় কি, উনি একদিন অফিস করে বাসায় ফিরেছেন। বাসায় ফেরার পরের দিন আর উনি অফিসে আসেন না। তো ওনার ব্যাংকের যিনি ইনচার্জ তাকে ফোন করেছেন, দেখা যাচ্ছে উনি ফোনও ধরছেন না। তো ওনার ওয়াইফের নাম্বারটাও কিন্তু ওনার যেই আলাদা ডাটাবেস করা ছিল সেখানে ছিল ইমার্জেন্সি কল দেওয়ার জন্য। তো সেখানে কল দেওয়া হলে উনিও ধরছেন না। তখন তো এই শফিক সাহেবের সাথে যার ভালো সম্পর্ক ছিল এমন কিছু অফিসারদেরকে ম্যানেজার সাহেব বলেন যে আপনি একটু দেখেন তো ঘটনাটা কি, পরিবারের কেউই কল ধরছে না, কোনো সমস্যা হলো কি না। তখন উনিও চেষ্টা করেন, কিন্তু না, উনিও ফেল করেন, কোনোভাবে যোগাযোগ করতে পারছেন না। মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, তাছাড়া ডিরেক্ট কল তো উনি করেছেনই, কোনোভাবেই যোগাযোগ করতে পারছেন না। তো ওই শফিক সাহেবের এক আত্মীয়ের নাম্বার আবার ওনার কাছে ছিল, তাকে ফোন করেন। তো উনিও কিছু বলতে পারেন না। উনি বলেন যে সন্ধ্যার পরে তো কথা হয়েছিল, এরপরে তো আর কথা হয়নি। তো যেহেতু খোঁজখবর পাচ্ছেন না, আমি দেখি বিকালের দিকে যাব ওনার বাসায়। কারণ উনিও আবার একটা চাকরি করেন, উনি তো আর যেতে পারছেন না সশরীরে। তবে উনিও কিন্তু ট্রাই করেছিলেন ফোনে, কিন্তু কাউকে পাননি। এদিকে ওনার পাশের ফ্ল্যাটেরও কারো নাম্বার ওনাদের কারো কাছে ছিল না, যার কারণে ওই সময় ওনাদের সাথে যোগাযোগ করা যায়নি। হয় কি, যে যখন জানা গেল যে ঘটনাটা কি হয়েছে, তখন সবাই তো রীতিমতো আঁতকে উঠলেন। সন্ধ্যার পর উনি তো বাসায় গিয়েছেন, যাবার পর রাতের খাওয়া দাওয়া তো সবাই মিলে একসাথেই করেছেন। করার পর রাতের বেলা নাকি ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে। ওনার দুটো বাচ্চা, একটা মেয়ে আর একটা ছেলে। মেয়ের বয়স 10-12 বছর আর ছেলের বয়স 6-7 বছর। তো এই যে ছেলে এবং মেয়ে, তারা একটা রুমে থাকে, আলাদা আলাদা বেড করা ছিল। আর হাজব্যান্ড ওয়াইফ ওনারা একটা রুমে থাকেন। আর এই শফিক সাহেবের মা, শফিক সাহেবের বাবা জীবিত ছিলেন না, ওনার মা আর একটা রুমে থাকেন। তো সব কিছু ঠিকঠাক ছিল। হঠাৎ করে নাকি রাতের বেলা বাচ্চারা চিৎকার চেঁচামেচি শুরু করেছে। আবার আর একটা রুমে শফিক সাহেব আর শফিক সাহেবের ওয়াইফ দুজনই চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। ঘটনাটা কি, শফিক সাহেবের বৃদ্ধা মা উনি তো জেগে গেছেন। উনি জেগে যাবার পর উনি বেশ ভয় পেয়ে যান, আতঙ্কিত হয়ে যান। এ কি হলো? এক রুমে ওনার ছেলে আর ছেলের বউ চিৎকার চেঁচামেচি করছে, আর এক রুমে তার নাতি নাতনি চেঁচামেচি করছে। উনি তো আসলে বৃদ্ধা মানুষ, উনিও বেশ আতঙ্কিত হয়ে যান, ঘটনা কি হচ্ছে আর কি। উনি ঘটনার আকস্মিকতায়
উনি নিজেও চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। উনি মনে করছেন হয়তো আগুন লেগেছে বা ভূমিকম্প হচ্ছে। উনি এরকম চিৎকার চেঁচামেচি যখন শুরু করেছেন, তখন এই চিৎকার চেঁচামেচিতে নিচে যে সিকিউরিটি গার্ড তারা চলে আসেন যে ঘটনা কি, এত জোরে চিৎকার চেঁচামেচি করছেন। ওনারা যেই বিল্ডিংটাতে থাকতেন, এই বিল্ডিংয়ের 3য় তলাতে থাকতেন, যার কারণে নিচে যে বেসমেন্টটা ছিল, অর্থাৎ গাড়ি পার্কিং করা হয় যেখানে, ওখানে যে সিকিউরিটিরা ছিল তারা রাত জেগে পাহারা দিত, তারা তো এরকম চিৎকার চেঁচামেচি শুনে তারা মনে করছে ডাকাত পড়েছে। কিন্তু ডাকাত আসবে কোত্থেকে বা চোর আসবে কোত্থেকে? চারদিকে তো একদম আটকানো, আর গেটে তারা ডিউটি করছেন। এখন হয়তো বা চোর বা ডাকাত আসলে এই বিল্ডিংয়েরই হয়তো বা কোনো ফ্ল্যাট থেকে কোন লোকজন এসে চুরিচামারি করতে পারে, ডাকাতি করতে পারে, না হলে ওখানে কোনো আগুন ধরেছে বা এমন কিছু হয়েছে যার কারণে ওরকম তারা চিৎকার চেঁচামেচি করছেন। তো ওনারা উপর দিকে ছুটে যান, যায় দরজা ধাক্কাধাক্কি করছেন। তো শফিক সাহেবের বৃদ্ধা মা উনি দরজা খুলে দেন। তো সিকিউরিটিরা যখন আসেন তখনও কিন্তু চিৎকার চেঁচামেচি চলছে। এদিকে ওনারা ঢুকে ওই দরজায় ধাক্কাতে থাকেন। ওই বাচ্চা যারা ছিল আর কি 2 জন, এদের দরজা কিন্তু কখনো লক করা থাকতো না। দেখা গেল এদের দরজাটাও ভেতর থেকে লক করা। তো আরেকজন সিকিউরিটি, মানে 2 জন সিকিউরিটি আসছেন। দেখা যাচ্ছে যে এক সিকিউরিটি এই শফিক সাহেবের দরজা ধাক্কাচ্ছেন, আর এক সিকিউরিটি ওই বাচ্চাদের দরজা ধাক্কাচ্ছেন। এরা কিন্তু চিৎকার চেঁচামেচি করেই যাচ্ছে। এদিকে ওনার বৃদ্ধা মা, ওনার আবার হাই প্রেশার, আবার ডায়াবেটিসের পেশেন্ট, ওনার অবস্থা আরও খারাপ হয়ে যায়। তখন আরও লোকজন চলে আসে, পাশের ফ্ল্যাট থেকে লোকজন চলে আসে, কি হয়েছে তখনও বোঝা যাচ্ছে না। অবশেষে দরজা ভেঙে যখন সবাই ঢোকে ভেতরে, তখন দেখা গেল যে ওরা চিৎকার করছে, মানে একজন আরেকজনকে জড়িয়ে ধরেছে। শফিক সাহেব তার ওয়াইফকে জড়িয়ে ধরে রেখেছেন, দুজনই চিৎকার করছেন জড়িয়ে ধরে। ওদিকে দেখা যাচ্ছে যে ওই 2 বাচ্চা, এরা একে অন্যকে জড়িয়ে ধরে চিৎকার চেঁচামেচি করছে। লোকজন যখন আসে তখন তারা সবাইকে আশ্বস্ত করেন যে আপনারা থামেন বা তোমরা থামো, আমরা চলে আসছি, আল্লাহর রহমতে কোনো ভয় নাই, কি হয়েছে? ওনারা কিছু বলতেই পারছেন না, মানে এমন ভয় পেয়েছেন কিছুই বলতে পারছেন না। এরপর বেশ কিছুটা সময় পর মোটামুটি একটু স্বাভাবিক হয়েছেন। দেখা যাচ্ছে যে ওনারা যে ফ্ল্যাটটাতে থাকতেন, ফ্ল্যাটটা কিন্তু ভাড়া না, ফ্ল্যাটটা কিন্তু ওনাদের নিজেদের কেনা। আর ওখানে যেই ফ্ল্যাটগুলো আছে ম্যাক্সিমামই আসলে ফ্ল্যাটের মালিকরাই থাকেন সেখানে, ভাড়াটিয়া আছে অল্প কিছু। তো অন্যান্য যারা ফ্ল্যাট মালিকরা ছিলেন তারাও চলে আসছেন, ঘটনা কি এত রাত্রে, কিন্তু আসলে ওনারা বলতেই পারছেন না, মানে এমন ভয় পেয়েছেন। যাই হোক, ঘন্টাখানেক ওনাদেরকে একটু সুস্থ স্বাভাবিক করা হয়। তারপর ওনাদের বাসার কাছাকাছি একটা মসজিদ ছিল, ওই সময় অবশ্য মসজিদের ইমাম সাহেবকে ফোনে পাওয়া যাচ্ছিল না, অনেক রাত, তখন তো আনুমানিক 1টা 2টা বা আরও বেশি সময় হবে আর কি, এরকম একটা সময়। তো তাকেও তো ফোনে পাওয়া যাচ্ছে না। তবে মসজিদের যিনি খাদেম, যিনি মসজিদেই ঘুমান, তাকে পাওয়া যায়, তাকে ডেকে আনা হয়। তিনি অবশ্য এই ধরনের ঝাড় ফুক রুকিয়াতে অভ্যস্ত নন, তিনি এমনি কিছু দোয়া দুরুদ পরে ফু দিয়ে চলে যান, কারণ উনি কিছু এগুলো আসলে পারেন না, জানেন না। এরপর কিছুটা স্বাভাবিক হয়েছে সবাই। তারপর শফিক সাহেব বলতে থাকেন এক ভয়ঙ্কর ঘটনা। সেটা হচ্ছে রাতের বেলা উনি যখন শুয়েছেন, ওনার ঘরে তো এসি চলছিল, ওই সময় খুবই অল্প, মানে এসিটা অনেক কমানো ছিল আর কি। কমানো বলতে দেখা যাচ্ছে যে এসির টেম্পারেচার দেওয়া ছিল 28 বা 29, কারণ তখন তো আসলে নভেম্বর মাস, কিন্তু ঢাকা শহরে তো শীতটা একটু পরে পরে, যার কারণে তখনও কিন্তু ঘরের মধ্যে ওনাদের বেশ গরম অনুভূত হচ্ছিল, যেটা এসি চলছিল, ফ্যানটা বন্ধ ছিল। তো ওনার ডিম লাইটের আলোতে হঠাৎ করেই মনে হলো যে ওনার ফ্যানের যে পাখা, এই পাখার উপরে কেউ একজন বসে আছে। ওনার কিন্তু ঘুমটা হঠাৎ করেই ভেঙে যায়। উনি দেখেন এই অবস্থা, ফ্যানের পাখার উপর কেউ একজন বসে আছে, পা দুলাচ্ছে। পা দুটো আবার শরীরের আকৃতি থেকে মনে হচ্ছে বেশ লম্বা। ও ডানে দোলায়, সামনে দোলায়, মানে যেভাবে আপ ডাউন করে আর কি, পা দুলালে যেরকম হয় আর কি, ওরকম করে পা দুলাচ্ছে। উনি চিন্তা করছেন যে ঘুমের ঘরে ভুল দেখছেন কি না, নাকি ওনার কোনো বাচ্চাই রাতের বেলা ওনার কাছে এসে মজা করছে। এরকম হয়, ওনাদের ছোট বাচ্চা যে ছেলেটা আছে আর কি, সে কিন্তু রাতের বেলা মাঝে মাঝে মা বাবার কাছে চলে আসে। উনি চিন্তা করছেন ওনার বাচ্চা কিনা। তখন উনি চিন্তা করলেন যে বাচ্চা ফ্যানের উপর কি করে, নাকি ঘুম থেকে উঠে চোখে উনি অন্যরকম কিছু দেখছেন।
ভালো করে খেয়াল করেন যে না তো, এ তো বাচ্চা না, আসলেই তো ফ্যানের উপর বসে আছে। আর ফ্যানের পাখার উপর যদি এরকম একটা অবয়ব বসে থাকে, ফ্যানের পাখা তো বেঁকে গিয়ে ওই জিনিসটা পড়ে যাবার কথা, ফ্যানের পাখা তো বাঁকা হচ্ছে না। এরপর যেটা হয় সেটা হচ্ছে ওই অবয়বটার চোখ দুটো মনে হলো দপ করে জ্বলে উঠলো। লাল টকটকে বিষয়টা এরকম না, তবে সাদা, চোখ দুটো সাদা, মনে হচ্ছে চোখের মধ্যে লাইট জ্বলে উঠলো। তো এটা যখন উনি দেখেছেন, উনি ওনার স্ত্রীকে ডাকছেন, এই ওঠো তো, ওঠো তো, দেখো তো আমি যেটা দেখছি তুমি কি সেটাই দেখছো কিনা। তো ওনার স্ত্রী আবার চোখ খুলে দেখেন সত্যি এই দৃশ্য, উনি সেম জিনিসটা দেখলেন। এইটা দেখার সাথে সাথে এই দুইজন তো এমন চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, ওনারা যে চিৎকার করছেন, ওনারা চিন্তা করেছেন চিৎকার চেঁচামেচিতে এই জিনিসটা হয়তো বা চলে যাবে, কিন্তু না, এই জিনিসটা যাচ্ছিল না। ওই জিনিসটা ঠিক একই রকমভাবে ফ্যানের পাখার উপরে বসে বসে পা দোলাচ্ছিল আর ওনাদের দিকে তাকিয়ে আছে। ওদিকে হয়েছে কি, ওনাদের যেই দুই বাচ্চা, এই দুই বাচ্চা, এরা দুজন দেখে যে এদের খাটের উপর যে মশারি টানানো ছিল, মশারির যেই পায়ের অংশ, অর্থাৎ তারা যেই পাশে মাথা দিয়ে ঘুমিয়েছে, পায়ের অংশে কেউ একজন দাঁড়িয়ে আছে। বেশ লম্বা লিকলিকে বডি, উচ্চতা 7 ফুটের মতো হবে, তবে মনে হচ্ছে এর পা দুটো বেশ লম্বা, মানে বডির থেকে পা লম্বা বেশি। আর চোখ দুটো জ্বলছে, ওই সাদা আলোর মতো জ্বলছে। তো প্রথমে ওনার যে মেয়ে, যার বয়স 11-12 বছর এরকম আর কি, তার ঘুম ভেঙে যায়। তার যখন ঘুম ভেঙে যায়, সে যখন এটা দেখে, দেখার পর দেখা গেল পাশে থাকা তার যে ছোট ভাই অন্য আরেকটা খাটে ঘুমাচ্ছে, তারও ঘুম ভেঙে যায়। সেও যখন এটা দেখে, দুজন একসাথে চিৎকার চেঁচামেচি শুরু করে। ছোট ভাই যে, সে আবার লাফ দিয়ে তার বোনের কাছে চলে এসে তার বোনকে জড়িয়ে ধরেছে। এইবার তো দুইজন একসাথে চেঁচামেচি শুরু করেছে। লোকজন তখন বুঝতে পারল যে এই ঘটনাটা একই সময় হয়েছে, কারণ একই সাথে এই দুই রুম থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুরু হয়েছে। এখানে আরো একটা বিষয়, এই দুই রুমে হলো, কিন্তু এই বৃদ্ধা মায়ের সাথে তো কোনো কিছু হলো না। ওনার সাথে কেন হলো না, কিন্তু এই দুইজনের সাথে বা এই দুই রুমে তো হলো। এটার ব্যাখ্যা কিন্তু ওনারা পাচ্ছিলেন না। যাই হোক, ওই রাতের মতো ওনারা কেউ আর ঘুমাইতে পারেন নাই। কিন্তু সমস্যা দেখা দিল সকালবেলা। সকালবেলা ওনাদের আচার আচরণ অনেকটাই অস্বাভাবিক। ওই বাসায় শুধু ওই বৃদ্ধা মা, যিনি এই শফিক সাহেবের মা, উনি একটু স্বাভাবিক আছেন, আর সবাই অস্বাভাবিক আচরণ করছেন। বাড়ির যারা অন্য সদস্যরা আছেন, অর্থাৎ ওই বিল্ডিংয়ে যারা অন্য সদস্যরা আছেন, তারা মনে করেছেন ওই ভূত দেখে মনে হয় তারা পাগল হয়ে গেছে, মানসিক সমস্যা হয়ে গেছে। তো এই সমস্যা যেহেতু হয়েছে সকাল থেকে, শফিক সাহেবও তো অফিসে আসতে পারেননি, বাচ্চারা স্কুলে যেতে পারেনি। ওনার ওয়াইফ হাউস ওয়াইফ ছিল, তো উনি কোনো চাকরি করতেন না। তো এখন এই সমস্যার কারণেই মূলত উনি অফিসে আসতে পারেননি। এটা যখন ওনার কলিগ জানলেন, উনি দেখতে গেলেন। উনি যখন দেখতে গিয়েছেন, তখন দেখেন যে ওনার এই কলিগ শফিক সাহেব ওনাকে তেড়ে আসছেন মারার জন্য। উনি বুঝতে পারলেন অবস্থা খুবই বেগতিক, এ একদম বদ্ধ পাগল হয়ে গেছে। এখন এদের সবাইকে পাগলা কারদে ভর্তি করাতে হবে, না হলে জোর করে ধরে মানসিক হসপিটালে নিয়ে যেতে হবে। বিশেষ করে ঢাকা মেডিকেল আছে বা আরও কিছু হসপিটাল রয়েছে যেখানে মানসিক ইউনিট আছে মানসিক রোগীদের জন্য, সেখানে নিয়ে যেতে হবে। এদিকে তার আত্মীয় স্বজনরা চলে আসলেন। এখন এই বাসায় তো এই বৃদ্ধা মা ছাড়া অন্য 4 জন মাত্র সদস্য। এখন কিভাবে কি করা হবে? ওনার সব আত্মীয় স্বজন, অর্থাৎ ম্যাক্সিমাম আত্মীয় স্বজনই কিন্তু দেশের বাইরে থাকেন, আর অন্য যারা আছেন তারা গ্রামে থাকেন। তারা এখন কি করবেন, ঢাকায় এসে এদেরকে নিয়ে কোথায় যাবেন, এটাও তো ওনারা বুঝতে পারছেন না। ওনার যে বৃদ্ধা মা, উনিও গ্রামে থাকতেন। তো বেশ কিছু বছর হলো শফিক সাহেব তাকে নিয়ে আসছেন, যেহেতু উনি অধিকাংশ সময় অসুস্থ থাকেন আর কি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, দেখা যাচ্ছে গ্রামে ডাক্তার দেখাতে সমস্যা হয়। এই জন্য ওনার বৃদ্ধা মাকে উনি বছরখানেক হলো ঢাকাতেই নিয়ে আসেন। এখন স্থায়ীভাবে ছেলের সাথেই আছেন। এখন এইটা নিয়ে এমন একটা সমস্যা তৈরি হয়ে গেল, কে ওনাদেরকে দেখবেন? বৃদ্ধা মা, উনি তো নিজেই অসুস্থ, ওনাকেই তারা দেখে, অথচ উনি কিভাবে এদেরকে এখন দেখভাল করবেন? ওনার যে বয়স, তাতে উনি রান্না বাড়াও এভাবে করতে পারেন না।
এই 4 জন এখন এমন একটা অবস্থা, তাদেরকে তো খাওয়াতে হবে। কাজের মহিলা যখন শুনেছে যে এই বাড়িতে এরকম সমস্যা হয়েছে, সে আর এই ফ্ল্যাটের ধারের কাছেও যায় না। সে চিন্তা করছে ভূত আমাকেও ধরবে। কি একটা সমস্যা, কি একটা বিভীষিকাময় অবস্থা। একটা পরিবারে যদি এরকম একটা সিচুয়েশন তৈরি হয়, তারাই বুঝতে পারেন যে কি একটা কঠিন সময়ের মধ্য দিয়ে তারা যাচ্ছেন। এদিকে তাদের মানসিক অবস্থা দিনকে দিন খারাপ হতে থাকে। কয়েক রাত বা কয়েকদিন ওনারা নিজ বাড়িতেই ছিলেন। দেখা যেত প্রতি রাত্রেই ওনারা চিৎকার চেঁচামেচি করে উঠতেন। তখন সিকিউরিটিরা চলে আসতো। দেখা যেত যে আরও একটা অদ্ভুত বিষয়, সেটা হলো ওনারা দরজা ভেতর থেকে লক করে ঘুমাতেন না। কেননা এই যে শফিক সাহেব তার ওয়াইফ দুজন লক করে ঘুমাতেন না, মাঝে মাঝে তার ছোট ছেলেটা ওই মা বাবার রুমে চলে আসতো। দরজা লক করে ঘুমালে তো সে আসতে পারবে না। এদিকে বাচ্চা কাচ্চারাও কিন্তু দরজা লক করে ঘুমাতো না। রাতের বেলা মশারিটা ঠিকঠাক মতো টানানো হয়েছে কিনা, মশা ঢুকে যাচ্ছে কিনা, মশারির কোনো একটা পাশ খুলে গেছে কিনা, এটা কিন্তু দেখার জন্য মাঝে মাঝেই শফিক সাহেব আর ওনার ওয়াইফ উঠতেন। ওনারা ওনাদের মতো করে উঠে বাচ্চাদেরকে দেখে আসতেন। এই কারণে কিন্তু ওনাদের দরজা লক থাকতো না, আর ওনার মায়ের দরজা লক থাকতো না। বয়স্ক মানুষ, ওনার শারীরিক অবস্থা কি এইটা দেখার জন্য যখনই ওয়াশরুমে যাবার জন্য বা অন্য কোনো কারণে রাতের বেলা শফিক সাহেব বা ওনার ওয়াইফ উঠতেন, সাথে সাথে কিন্তু ওই বৃদ্ধা মহিলার রুমে যেতেন, গিয়ে তাকেও দেখে আসতেন কোনো সমস্যা হচ্ছে কিনা। তো এই কারণে দরজা কিন্তু লক থাকতো না। কিন্তু যখনই এরকম চিৎকার চেঁচামেচি শুরু হতো, তখনই দরজাটা ভেতর থেকে লক হয়ে যেত। এদিকে বিভিন্ন মানুষজন বিভিন্ন রকমের পরামর্শ দিচ্ছিলেন। এদিকে ওই একই বিল্ডিংয়ে থাকা একজন ব্যক্তি, যিনি প্র্যাকটিসিং মুসলিম ছিলেন বা এখনও আছেন, তো উনি পরামর্শ দিলেন যেহেতু এরকম একটা সমস্যা হচ্ছে, হুজুর কবিরাজ ডাকতে হবে বা তাদের কাছে নিয়ে যেতে হবে। ডাক্তার দেখিয়ে খুব একটা লাভ হবে বলে মনে হচ্ছে না, কেননা ওনার তো আগে থেকে কোনো সমস্যা ছিল না। ওনারা তো একদম সুখী পরিবার বলতে যেটা বোঝায় সেটা। এখন যেটা করতে হবে সেটা হলো, যারা শরিয়া সম্মত রুকিয়া করেন এমন ব্যক্তিদেরকে ডাকতে হবে বা তাদেরকে খুঁজে বের করে তাদের কাছে নিয়ে যেতে হবে। এমন ব্যক্তিদেরকে এখন কোথায় পাবেন? তখন চিন্তা করেন ফেসবুকে একটু সার্চ দিই। ফেসবুকে সার্চ দিয়ে দেখতে পেলেন যে বেশ কিছু রুকিয়া সেন্টারের পেজ রয়েছে, গ্রুপ রয়েছে। তো সেখানে বেশ কিছু বিজ্ঞাপন দেখলেন। সেখানে দেখলেন যে রুগীর উপর জিন হাজির করা হচ্ছে, জিন গড় গড় করে সব বলে দিচ্ছে কি সমস্যা, কি আশয় বিষয়। আবার দেখা যাচ্ছে কোনো হুজুর জিনকে তো জবাই দিয়ে ফেলছেন, সেই দৃশ্যও আবার তারা ভিডিও করে আপলোড করেছেন। তো চিন্তা করা হলো যে এই হুজুররা তো বেশ ভালো পারদর্শী, তো ওনাদের কাছে এনাদেরকে নিয়ে যাওয়া যেতে পারে বা ওনাদেরকে ডাকা যেতে পারে, যেহেতু ওনাদেরকে আসলে একসাথে 4 জনকে নিয়ে যাওয়া তো খুব কঠিন ব্যাপার। এই জন্য তাদের সাথে ওই ব্যক্তি যোগাযোগ করলেন। তো দেখা গেল যে একজনকে প্রথমে নিয়ে আসা হলো। উনি যখন আসলেন, আসার পর উনি ওনার মতো করে রুকিয়া শুরু করেছেন। তো দেখা গিয়েছে কি, ওই যে ওনার যে ছোট মেয়ে যার বয়স হচ্ছে 11-12 বছর আর কি। ছোট বলছি এই কারণে, বাচ্চা কাচ্চাদের মধ্যে কিন্তু সে প্রথম বা বড়, কিন্তু বয়সের দিক থেকে সে ছোট। তো তাকে রুকিয়া শুরু করছেন। রুকিয়া করতে করতে হঠাৎ করে দেখা গেল তার শরীরটা ঝাঁকি দিয়ে উঠেছে। তার মানে হচ্ছে তার শরীরে জিন হাজির হয়েছে। এরপর উনি জিনকে প্রশ্ন করছেন যে এই তোরা কয়জন? তখন আর বলতেছে আমরা একজনই আসছি। কেন আসছিস? বলে যে আমাদেরকে চালান করা হয়েছে। তো চালান করা হয়েছে, কে চালান করছে? বলে যে এই লোকের ভাবি চালান করছে। বলে তাই নাকি? এই লোকের ভাবি চালান করছে, তো কি করলে যাবি? বলে যাব না। তখন এই লোকটা কি করছে, ওই যে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যে গলার উপর ছুরি চালানোর মতো একটা অভিনয় করে না অনেকেই, তো ওইভাবে উনি করেছেন। দেখা গেল যে ওই মেয়েটা ছটফট করছে, একটু পরে স্বাভাবিক হয়ে গেছে। তখন ওই হুজুর বলতেছেন যে এখন আর কোনো সমস্যা নাই, চালান করা হয়েছিল, তার ভাবেই করছিল, ঠিক হয়ে গেছে। তো দেখা গেল যে ঠিক যে হয়ে গেছে, ওই যে শফিক সাহেব আর ওনার স্ত্রীর আচার আচরণে কিন্তু তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। তাহলে কি ঠিক হলো? এখন যেহেতু উনি আসছেন কষ্ট করে, এদিকে তার একটা হাদিয়ার ব্যাপার আছে। যেই ব্যক্তি উনি ফোন করে এনেছিলেন,
উনি তো এখন এই পরিবারের এই অবস্থায় কিছু বলতে পারছেন না টাকা পয়সার কথা। উনি জিজ্ঞেস করলেন যে আপনাকে কত টাকা দিতে হবে। তো উনি বলছেন যে আমার প্রতি সেশন হচ্ছে 6,000 টাকা। যেহেতু আমি এই পর্যন্ত আসছি, আমার বাসায় 6,000 টাকা এই পর্যন্ত আসছি, এই জন্য এর সাথে আমার গাড়ি ভাড়া আবার কিছু নাস্তা পানির খরচ অ্যাড হবে, সব মিলিয়ে ওনাকে 8,000 টাকা দিয়ে দেওয়া হলো। তো উনি চলে গেলেন। উনি চলে যাওয়ার পর ওই রাতে সেম ঘটনা আবার ঘটছে। এদিকে হয়েছে কি, চারদিকে রটে গেল যে ওনার ভাবি এই কাজ করেছে, ভাবি জিন চালান করেছে। ওনার ভাবি কিন্তু মানে ওনার যে ভাই, এই ভাই থাকতেন হচ্ছে কানাডাতে। তো কানাডাতে থাকা তার ভাইয়ের যিনি স্ত্রী, উনিও খুব উচ্চ শিক্ষিত একজন ভদ্র মহিলা, তাদেরও 3-4 জন সন্তান রয়েছে। তো যখন খবর চলে গেছে এরকম জিন এসে বলছে যে ওই ভাবি করছে, তার ভাইয়ের বউ করছে। এই দৃশ্য আবার একজন ভিডিও করছেন, তিনি আবার কোনোভাবে হোয়াটসঅ্যাপে এই ভিডিওটা তাদেরকে পাঠিয়ে দিয়েছেন। যখনই ওই ভাবি শুনেছেন যে ওনার নাম বলেছে, উনি মনে এতটা কষ্ট পেয়েছেন, উনি ওই দিনই এটা শোনার পর স্ট্রোক করেন। স্ট্রোক করার পর ওনার শরীরের একটা সাইড পড়ে যায়। উনি এখনো অসুস্থ অবস্থাতেই রয়েছেন। যাই হোক, এই তো গেল একটা বিষয়, কোনো সমাধান হলো না। ওই রাত্রে আবার এই সমস্যা তৈরি হলো। এরপর দেখা গেল আর একজন রাকিকে নিয়ে আসা হলো, উনিও একই রকমভাবে ঝাড়ফুঁক করলেন। এরপরে উনি জিন হাজির করার চেষ্টা করলেন। তারপর বললেন যে কে করেছে, তো তার গ্রাম সম্পর্কের একজন লোক করছে। তো সেই লোকের নামও আবার বলে দিল। এই তো শুরু হয়ে গেল যে ওই লোক এদের উপর জাদুটোনা করেছে। শহরে থাকে, ফ্ল্যাট বাসায় থাকে, তাদের আয় উন্নতি ভালো, এই জন্য সহ্য করতে পারে নাই, জাদুটোনা করছে। যখন ওই পরিবারে এই কথা গেল, ওই লোক তো আকাশ থেকে পড়ছে, আমি কেন জাদুটোনা করব, আমার কি দরকার আছে। ওই পরিবারেও অশান্তি শুরু হয়ে গেল। এইভাবে যখনই কোনো হুজুরকে নিয়ে আসা হয়, মোটা অঙ্কের হাদিয়া তারা নিয়ে যান। তারপর জিনদেরকে ডেকে জিনদেরকে জিজ্ঞেস করে যে কে করছে, কে চালান করছে। প্রত্যেকে কিন্তু বলে যে এদের উপর কালো জাদু করা হয়েছে আর চালান করা হয়েছে। একজন বলে তার ভাবির নাম, আরেকজন বলে তার গ্রামের আরেকজন ব্যক্তির নাম। এইভাবে মানে এক এক সময় এক একজন এক এক কথা বলে। ওই পরিবারে এক এক সময় এক একজনের নাম বলার কারণে মানে এমন এক অশান্তি শুরু হয়েছে। এদিকে ওনাদেরও তো মানসিক অবস্থা খুব খারাপ। দিনের ভিতরে কিছু কিছু সময় ওনারা ভালো থাকেন, এরপর ওনাদের মানসিক অবস্থা পাগলের মতো হয়ে যায়। আর এই বৃদ্ধা মহিলা, উনি যে কি করবেন উনি নিজেই বুঝতে পারছেন যে আমি কোথায় যাব, কি করব, কার কাছে যাব। সবাই তো এখন ধান্দাবাজি শুরু করছে। পুরো পরিবারের মধ্যে একটা বিশাল অশান্তি লাগিয়ে দিয়েছে এই হুজুররা এসে। এক একজন এক এক কথা বলে। সবাই যদি এক কথা বলতো তার একটা কথা ছিল, এক একজন এক এক কথা বলে। এদিকে হয় কি, এই যে যিনি ব্যক্তি শফিক সাহেব, ওনার যে ভাই কানাডাতে থাকেন, উনি ওনার স্ত্রীর এই অসুস্থতা দেখে খুব ভেঙে পড়েন। কেননা ওনার ভাই এবং ভাবি, অর্থাৎ এই যে শফিক সাহেবের ভাই এবং ভাবি পরিবার সহ কিন্তু বড় হজ করে আসছেন, যেটা জিলহজ মাসে সৌদি আরবে যেটা হয়, আমরা যেটাকে বড় হজ বলি, এটা করে আসছেন। ওনারা এই কাজ করবেন এটা তো আসলে কারোরই বিশ্বাসই ছিল না। এদিকে হয় কি, এই যে কানাডাতে থাকা ওনার যেই ভাই, এই ভাইয়ের একটা ট্যুর পড়ে যায়, অফিসিয়াল ট্যুর, তাকে মিশরের কায়রোতে যেতে হবে। তো উনি কায়রোতে গিয়েছেন, যাবার পর ওখানে সপ্তাহখানেক ছিলেন। ওইখানে ঘটে যায় একটা ঘটনা। সেটা হচ্ছে উনি যখন কায়রোতে গিয়েছেন, কায়রোতে গেলে দেখা যাচ্ছে যে অনেক পুরাকীর্তি রয়েছে, সেই মিশরীয় যে সমস্ত স্থাপত্যগুলো সেই প্রাচীনকালের সেগুলো রয়েছে। তো উনি ওখানে যাবার পর বেশ কিছু মানুষের সাথে পরিচয় হন। তো দেখা যাচ্ছে যে ওখানকার লোকজন অনেকেই তো আর ইংরেজি বোঝে না। তো ওখানে ওনাদের যে গাইড ছিল তাকে কি মনে করে বললেন যে আচ্ছা আপনাদের এখানে কি ভালো কোনো রাকি আছেন, ভালো ঝাড়ফুঁক করতে পারেন এমন কোনো রাকি আছেন? তখন গাইড বলছেন যে আসলে এটা তো আমাদের কাজের মধ্যে পড়ে না, তারপরও আমার পরিচিত একজন আছেন, তবে উনি তো আসলে খুব নিভৃতচারী, মসজিদের ইমাম, উনি কারোর সাথে তেমন একটা কথা বলেন না, আমার পরিচিত, তবে কায়রো থেকে আরো ভেতর দিকে যেতে হবে, একটু গ্রাম সাইডে আর কি, সেখানে গেলে তাকে পাওয়া যেতে পারে। তার কোনো মোবাইল ফোনও নাই, উনি কোনো মোবাইল ফোনও ইউজ করেন না, বয়স তার 80-র উপরে। তো
বললেন যে ঠিক আছে আমি যাব। তার কাছে গেলেন, অত্যন্ত সমাদর করলেন। এখন ওই যে যিনি ইমাম, উনি তো আর ইংরেজি বোঝেন না, যার কারণে এই যে গাইড হচ্ছে অনুবাদ করে দিচ্ছেন। ইমাম সাহেব কি বলছেন সেটা এই শফিক সাহেবের ভাইকে বলছেন, আর শফিক সাহেবের ভাই কি বলছেন সেটা আবার ইমাম সাহেবকে উনি ওই মিশরীয় যেই ল্যাঙ্গুয়েজ, যে আরবি ল্যাঙ্গুয়েজ, ওখানে কিন্তু আরবির যেই আঞ্চলিক যে ভাষা আর কি, আঞ্চলিকতা তো সব দেশেই আছে, আরবির মধ্যেও আছে, তো মিশরীয় আরবিগুলো একটু অন্য রকম আর কি। তো উনি তো ওভাবে আর কি বুঝিয়ে দিচ্ছেন আর কি গাইড। তো ওই যে যিনি হুজুর, উনি সব কিছু শুনলেন, মনে হলো উনি একটা কলম নিয়ে কাগজের উপর কিছু একটা লিখলেন, তারপর সবার নাম শুনলেন, বাসার ঠিকানাটা শুনলেন, লিখলেন, কি যেন লিখলেন, এরপর ক্রস চিহ্ন দিচ্ছেন, প্রত্যেকের নামের উপরে ক্রস চিহ্ন দিচ্ছেন। দেওয়ার পর উনি বলছেন আলহামদুলিল্লাহ, খালাস খালাস, মানে শেষ হয়ে গেছে। কি হয়েছে, কি হয়েছিল, আসলে ব্যাপারটা কি? তখন ওই ইমাম সাহেব বলেছিলেন ওনার ভাষায়, যেটা ওই যে অনুবাদ করে দিয়েছিলেন, সেটা হচ্ছে এই যে শফিক সাহেব উনি অফিসিয়াল একটা কাজে চাঁদপুরের ওইদিকে গিয়েছিলেন। তো চাঁদপুরেতে দেখা যাচ্ছে বিভিন্ন ঘাট রয়েছে, তো ওখানে নদীর যে মাছগুলো, এই মাছগুলো অনেকেই তো কিনে নিয়ে যায়। তো উনি যেহেতু যেই গাড়িতে গিয়েছিলেন, এটা কিন্তু ওই বাস না, এটা ওনাদের পার্সোনাল কার ছিল, একটা মানে প্রাইভেট কার ছিল। তো উনি কি করেছেন, ওই হাটে গিয়েছেন যখন, তখন মাত্র একটা নৌকা আসছে কিছু মাছ নিয়ে, মানে ওই নৌকা কিন্তু মাছ নিয়ে আসছে, তখনও ওই মাছগুলো হাটে ওঠেনি, নৌকা থেকে তখনও নামাই নাই। তো উনি চিন্তা করছেন যে মাছই তো মাত্রই ধরে নিয়ে আসছে, নদীর মাছই হবে, এখান থেকে কিছু মাছ কিনে, কী মাছ আছে। তখন ওই যিনি জেলে বা মাঝি, উনি বলতেছেন যে মাছ বেশ কিছু আছে, আমার কাছে নদীর একটা বড় পাঙাশ আছে। তখন শফিক সাহেব বলেন ঠিক আছে দেখি তো পাঙাশটা। তো উনি পাঙাশটা দেখে খুব পছন্দ করলেন, দামাদামি করে পাঙাশটা নিয়ে নিলেন। ওই পাঙাশটা নিয়ে উনি বাসায় এসেছিলেন। বাসায় আসার পর এই পাঙাশটা উনি আসলে ফ্রিজিং করার আগেই রান্না করতে বলেছিলেন, যে ফ্রিজিং করলে, অর্থাৎ ফ্রিজে রাখলে তো অরিজিনাল স্বাদটা ওভাবে পাওয়া যায় না, তো এটা রান্না করো। তো ওনার ওয়াইফ এটা রান্না করেছিলেন। এদিকে হয়েছে কি, ওনার বাসায় ফিরতে ফিরতে দেরি হয়ে গেছে, ওনার মা তো অসুস্থ মানুষ, উনি বেশ আর্লি খাওয়া দাওয়া করেন। তারপর আবার ডায়াবেটিসের পেশেন্ট, আবার হাই প্রেশারও রয়েছে, উনি যে খাবারগুলো খান এগুলো আবার আলাদা খাবার, যার কারণে উনি এই মাছ, তারপরে অনেক মাংস উনি আসলে ওইভাবে খেতে পারেন না, ওনার খাবারটা আলাদা, উনি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলেন। তো এই রাতের বেলা যেই খাবারটা রান্না হয়েছিল উনি এটা খান নাই, যদিও বা উনি উঠেছিলেন, উনি বেড়ে দিয়েছিলেন, কিন্তু উনি আর খান নাই। ওই খাবারটা যখন রাতের বেলা তারা সবাই খেয়েছে, তখনই ঘটেছে একটা ভয়ঙ্কর ঘটনা। কেননা এই যে পাঙাশ মাছটা, এই পাঙাশ মাছটা একটা জাদুর মাছ। জাদুর মাছ বলতে এই পাঙাশ মাছের সাথে একটা জিনকে যুক্ত করে দেওয়া হয়েছিল। এমনভাবে যুক্ত করে দেওয়া হয়েছে, এই পাঙাশ মাছটা মূলত আর একজন জেলেকে জাদু করার জন্য পাঠানো হয়েছিল, চালান করা হয়েছিল। এই মাছটা ওই জেলের কাছেই যাবে, ওই জেলেটা ধরবে, সে এটা খেতে পারবে না। খেতে পারবে না বলতে সে দেখা যাচ্ছে যে সে নিজে খাবে না, কিন্তু তার পরিবারকে খাওয়াবে। মানে এমন একটা সিচুয়েশন তৈরি হবে, সে নিজে কোনো একটা কারণে খাবে না, তার পরিবারকে খাওয়াবে। আর তখন তার পরিবারকে ওই জিনটা শেষ করে দেবে, এমনভাবে চালান করা হয়েছিল। কিন্তু ওই মাছটা যখন ওই দিক দিয়ে যাচ্ছিল, কোনো কারণে অন্য আর একটা জেলের জালে সেটা ধরা পড়ে যায়। আর মাছটাকে আসলে এমনভাবে চালান করা হয়েছে যে ওই মাছটা আসলে যেই খাবে তার উপরই এই জিনটা তার ওই হুকুমটা বাস্তবায়ন করবে। এখন ওই মাছটা আর একজন জেলের জালে ধরা পড়ে গেছে। ওই মাছটা উনি কিনেছেন, ওইটা কিনে উনি বাসায় নিয়ে আসছেন। যখন পরিবারের 4 জন সদস্য এই মাছ খেয়েছেন, তখন ওই রাতের বেলা ওই জিনটা এদের উপর সওয়ার হয়েছে। মানে ওই জিনের উপর এমন হুকুম লাগানো হয়েছে যে এই মাছটা যেই খাবে তার উপর তোমার হুকুম শুরু হয়ে যাবে। তোমাকে যে হুকুম দেওয়া হয়েছে, এদেরকে পাগল বানায় মেরে ফেলবা। এ তো এই কাজ করছে। এখন এর থেকে
মুক্তির উপায় কি? ওই যে জাদুটা, ওই জাদুটা যদি কেটে যায় তাহলে ওই জিনটাও মুক্ত হয়ে যাবে, সে তার মতো চলে যাবে, তার আর কোনো কাজ নাই, তাকে মারতেও হবে না, কিছুই করতে হবে না। ওই ইমাম সাহেব সবার নাম নিয়ে জাস্ট খালি ক্রস দিয়েছেন, জাদু কেটে গেছে। তখন নাকি ইমাম সাহেব ওনার যে ভাষা, এই ভাষায় আবার ওই গাইডকে বলছেন যে ওনার সাথে তো ফোন আছে, ওনার ওই আত্মীয়কে ফোন দিতে বলেন। শোনেন তো কি অবস্থা। উনি তখন হোয়াটসঅ্যাপে কল দিয়েছেন, কি খোঁজ খবর। পরে শোনেন একদম স্বাভাবিক, অবাক করা ব্যাপার, 10 মিনিটেরও মানে কম সময়ের ব্যবধানে পরিবারের সবাই ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, মানে কোনো সমস্যাই নাই। এরপর থেকে ওনারা সবাই ভালো, একদম স্বাভাবিক। এরপর উনি তো বললেন যে এই এই আশয় বিষয়, আমি তো মিশরে আসছিলাম, এই যে একজন হুজুরের সাথে কথা বললাম, আল্লাহর রহমতে উনি এই জাদুটা কেটে দিয়েছেন, জিনের সাথে যে হুকুম লাগানো ছিল এই হুকুমটা কেটে দিয়েছেন, জিনটাও মুক্ত হয়ে গেছে। মূলত এই কারণে তুমি যে পাঙাশ মাছ কিনে আনছিলা, তখন হচ্ছে এই সমস্যাটা তৈরি হয়েছে। এদিকে তখন তো আসলে ওনারা এত ক্ষমা চাচ্ছেন যে এই ঘটনা ঘটে গেছে। ওই সময় তো ওনাদের মানসিক অবস্থা ঠিকঠাক ছিল না। ওই যে এক হুজুর আসছে, সে এসে বলছে ওই ভাবি করছে, এরপরে অমুকে করছে, তমুকে করছে, মানে পুরো পরিবারের মধ্যে একটা অশান্তি লাগিয়ে দিয়েছে এরা। মানে জিন ডেকে জিনদেরকে বলেছে যে কে করেছে কে করেছে, আর জিনেরা বলেছে সেইটা বিশ্বাস করে পুরো একটা পরিবারের মধ্যে অশান্তি তো লেগেছেই, সেই সাথে একটা সোসাইটির মধ্যে অশান্তি লেগেছে। অন্য পরিবারের লোকজন বলছে দেখছো তার ভাইরা অমুকখানে আছে, এরা এত নাকি ভালো, হজ করে আসছে, দেখো ওইখানে তারা এত ভালো আছে, এই ভাইয়ের উপরে কালো জাদু করছে। মানে কত যে কথা। যাই হোক, পরে উনি তো আবার কানাডাতে চলে যান, এরপরে তো ওনাদের সাথে অনেক যোগাযোগ হয়েছে। ওই যে ওনার ভাবি, উনি যে মনের কষ্টে স্ট্রোক করছেন, উনি কিন্তু এখনও অসুস্থ অবস্থায় আছেন। আগের থেকে কিছুটা ভালো, কিন্তু এখনও উনি অসুস্থ অবস্থাতেই রয়েছেন, স্বাভাবিক হন নাই। মনে এতটা কষ্ট পেয়েছিলেন যে আমার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ, আমি কালো জাদু করছি, মানে এই মনের কষ্টেই ওনার এই অবস্থা। তো যাই হোক, পরে বিষয়টা তো জানাজানি হলো আলহামদুলিল্লাহ, ওনার পরিবারও এখন সুস্থ স্বাভাবিক আছে। তবে মাঝখানে বেশ কিছুদিন প্রচণ্ড রকমের অশান্তি, অসুস্থতা সব কিছু ওনাদেরকে জেঁকে বসেছিল, ভয়। আর এই যে বয়স্ক ভদ্রমহিলা, উনি যে কি কষ্টে ট্যাকেল দিয়েছেন ওই কয়টা দিন, এটা আল্লাহ মাহমুদ ভালো জানেন আর কি, তা না হলে আরও অবস্থা খারাপ হয়ে যেত। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটা শেয়ার করার পেছনে কিন্তু বেশ কয়েকটা উদ্দেশ্য রয়েছে। আশা করছি ঘটনাটা শোনার পর উদ্দেশ্যটা ধরতে পেরেছেন। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন নাদির তানোর থেকে, এবং নাদির তার মামার সাথে ঘটা একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাচ্ছি নাদিরের ঘটনায়। নাদিরের মামা বাড়ি হচ্ছে মানে নানা বাড়ি তানোর, এবং সেখানকার কোন একটা গ্রামে তাদের বাড়ি, এবং বেশ সুন্দর একটা জায়গা, সুন্দর একটা গ্রাম, সুন্দর প্রকৃতি ঘেরা। আর দেখে নাকি বেশ ভৌতিক লাগার কারণ আছে, কারণ রাতের বেলা বেশ রহস্যময় একটা চেহারা ধারণ করে সেই গ্রামের। নাদির বর্তমানেও গিয়ে সেখানে মনে হয় যে তার কাছে মনে হয় যে অনেকটাই মানে সেই গ্রামের ভাবটা রয়ে গেছে, যদিও অনেক গ্রাম অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক গ্রামে গেলে এখন শহুরে একটা ভাব চলে আসে। নাদির এখনো তার নানা বাড়িতে গেলে সেরকম একটা ফিল পেয়ে যায়, কারণ মূল বাস স্ট্যান্ড থেকে তার নানা বাড়ির দিকে যে রাস্তাটা গেছে সেটা একটা খালের পাশ দিয়ে গেছে, এবং একদম চিকন একটা পায়ে চলা পথ। এক পাশে গেলে বেশ বড় বড় ভিটা দেখা যায়, এবং সেই ভিটাগুলো পুরনো ভিটা, সেখানে গাছপালা আছে অন্যরকম এবং ভয়ঙ্কর, এবং সেই ভিটার মধ্যে দিয়ে শর্টকাট রাস্তা নিয়েও যাওয়া যায়। মানে কেউ যদি ওই ভিটার উপর দিয়ে চলে যায়, মানে কেন যে ওই ভিটাটা পড়ে আছে, এখনো পড়ে আছে, নাদির বলছে যে ওই ভিটা এখনো মানুষজন কেউ ওখানে যায় না, এখনো পড়ে আছে কেন কেউ জানে না, কারণ এইসব জায়গা কিন্তু খালি থাকে না, এখন গ্রামে হোক যেখানেই হোক সেখানে মানুষজন একটা নিয়ে নেয়। তো ওই ভিটা পড়ে আছে, ওইটার উপর যে শর্টকাট নিয়ে আসা যায়, ওখান দিয়ে আসলে পরে নামলে এই পাশে ভিটা যেখানে শেষ হয়ে গেছে সেইখানে এখন আর নাই। যেই ঘটনার সাথে সম্পৃক্ত যেই জায়গাটা সেটা ছিল একটা বাসা ছিল, সেইটাও একটা পরিত্যক্ত ভিটার মতো, সেটার ওইখান থেকে গাছপালা ছিল অন্যরকম, কেউ ওইখানে যেত না, ভয়ে পাই মারাইতো না ওই ভিটারে। তো সেই ভিটার পাশ দিয়ে নাকি রাস্তাটা বের হয়ে আবার যে নর্মাল রাস্তাটা খালের পাশ যাচ্ছে ওটার সাথে মিলছে, এবং সেদিক দিয়ে যে মোড় নিয়ে গেলে যেই রাস্তাটা পড়ে সেটা একটা লম্বা রাস্তা, দুই পাশে গাছ,
আর মানে গাছ লাগানো রাস্তা দুই পাশে, এবং পাশে বিস্তীর্ণ ফসলের মাঠ, মানে অনেক দূর পর্যন্ত চাষাবাদের জায়গা শুধু, এবং এত বেশি বড় যে দূরের যে অন্য জায়গার যে রাস্তা ঘুরে গেছে দূরে, সেটা একদম ছোট্ট রেখার মতো লাগতো দুই পাশের মানে রাস্তা দুইটা এরকম। এবং সেখান থেকে সোজা গেলে পরে এক সময় ওই রাস্তা যেখানে শেষ হয়েছে সেখান থেকে আবার এরকম পায়ে চলা পথ দিয়ে যেতে হতো তার নানা বাড়ি। তো যাই হোক, পায়ে চলা পথ বলতে মানে ওখান থেকে চলতো রিক্সা ভ্যান এগুলো চলতো। তো এখন পর্যন্ত সেখানে নাকি ওই যে ব্যাটারি চালিত রিক্সা ওইভাবে চলে না, যেভাবে চলার কথা অন্যান্য জায়গায় যেরকম ভিড় হয়ে গেছে ওরকম না। তো যাই হোক, এই ঘটনা যেটা সেটা হচ্ছে 90s এর ঘটনা, 90s এর মাঝামাঝির দিকে তার মামার সাথে, তার মামার নাম শাহিন, তার সাথে ঘটছিল। নাদিরের মামা গেছিল তাদের বাসা থেকে শহরে, আর কি শহরে বলতে তাদের যে ওখানে জেলা শহর, সেখানে গেছিল কোর্ট কাচারির কাজে। তো সেখানে গেছে সকাল, মানে একদম আর্লি সকালে চলে গেছে, সেখানে যে কাজকর্ম করছে, কোর্টের তো বেশ মানে বিভিন্ন কাজে লেট হয়, সেগুলো করছে, ওখানে খাওয়া দাওয়া করছে, ওখানেই দিন কাটাইছে এবং তার পরিচিত আত্মীয়র সাথে। এবং কাটায় যখন সে রওনা দিয়েছে কাজ শেষ করে, তখন একদম বিকাল। তো সেই পড়ন্ত বিকালে নাদিরের মামা আত্মীয়র কাছ থেকে বিদায় নিয়ে, সেখানে টেম্পো চলতো, এরকম বড় বড় টেম্পু, মানে অনেকটা ওই যে সেই সময়কার বেবি ট্যাক্সির মতো দেখতেন, পিছনে লম্বা জায়গা বসার দুই পাশে। তো সেটাতে উঠে বসছে এবং সেটা রওনা দিল তাকে নিয়ে তাদের উপজেলায় নিয়ে আসবে। সে উপজেলার থেকে আবার তাকে নেমে ওইখানকার থেকে গ্রামের রাস্তা ধরে আসতে হবে। ওখানে ভ্যান পেলে ভালো কথা, কিন্তু ওই যে রাস্তা যেটা বলছি পায়ে চলা রাস্তা, ওইসব জায়গা আবার ভ্যান চলে না, বেশিরভাগ টাইমে হেঁটে আসতে হয়। চলে ভ্যান চলে, কিন্তু আসতে চায় না আর কি ভ্যান। তো যাই হোক, তার মামা উঠে বসছে টেম্পুতে এবং টেম্পু আসলো যথাসময়, তখন অলরেডি সন্ধ্যা পার হয়ে যাচ্ছে, এরকম সময় এসে টেম্পু নামলো তাদের এখানে। তো মানে একদম অন্ধকার হয়ে আসতেছে। তো বাজার ওইখানে সে ছিল, উপজেলা ওখানে যে বাজার ছিল, তো বাজার গোটায় বসবে। তো নাদিরের মামার শখ হলো, শাহিনের শখ হলো যে সে মাছ কিনবে, তার খুব শখ মাছের বাজারে। এবং গ্রামের যে নিজস্ব বাজার, সেটার ভিতরে সাধারণত ওই যে তার পছন্দ মতো মাছ সবসময় পাওয়া যায় না। তো নাদিরের মামার শখ ছিল একটা চিতল মাছ কিনবে সে, তো সে অনেকদিন ধরে চাচ্ছে। আজকে যেহেতু বেরিয়েছিল এবং শহরে কাজ শেষ তাড়াতাড়ি আসার সময় চিন্তা করলো একটা ঢুমারি দেখি উপজেলা বাজারে যে তার মাছ আছে নাকি। তো ঢুকছে, এখানে বাজার মোটামুটি একটু জমজমাট, কিন্তু এই যেহেতু সন্ধ্যা হয়ে গেছে নাই, মানে বাস টাস প্রায় শেষ, সব দোকানে দেখে ঝাবি টাবি গোটায় ফেলতেছে। ওইখানে যে খুঁজতে দেখলো যে একটা কর্নারের দোকানে সেখানে বড় মাছ রাখা আর কি। জিজ্ঞেস করলো চিতল আছে নাকি, বলে নাই। তো বের করছে, রুই দেখাইলো লোকটা, একটা বরফের মধ্যে রুই আছে, বেশ বড় সাইজ, নিবে নাকি। তো নাদিরের মামার একবার ইচ্ছা ছিল নিবে না, কেন রুই মাঝে মাঝে উঠে তাদের গ্রামেও পাওয়া যায়। তো এই রুইটা জানি তার কেন পছন্দ হলো, মানে একটু বড় সড়ো সাইজ, প্রায় 7-8 কেজি ওজন হবে এরকম। তো এরকম হঠাৎ করে তো পাওয়া যায় না। তো সেই লোকের সাথে একটু দামাদামি করলো, দামাদামি করতে করতে লোকটা দিবে না, সে দাম খুব কম বলছে আর কি। যাই হোক, দিয়ে দিল তার এক সময় দিল। তো সে বলতেছে যে আপনার কাছে ব্যাগ আছে নাকি, তো বলে যে ব্যাগ তো নাই। তো বলে তাহলে আমার কাছেও কিছু নাই, আমার দোকানের মধ্যে ব্যাগ নেই, প্লাস্টিকের ব্যাগ আছে ওটাতে। তখনকার সময় প্লাস্টিকের ব্যাগ বেশ চলতো আর কি, ব্যাগ এরকম ধরারই ব্যাগ ছিল, প্লাস্টিকের ব্যাগে এত বড় মাছ হাঁটবে না। তো লোকটা বললো যে আচ্ছা, কেটে দিতে চাইছিল, লোকটা বলছে কেটে দিব নাকি, তখন সে বলছে না, কেন বাড়িতে আস্ত নিয়ে যাবে, সৌন্দর্য এটাই। তো সে বলো যে তাহলে ঈদে বেঁধে দেন, সুতলি দিয়ে বেঁধে দিল। সেই মাছ নিয়ে সে রওনা দিল নাদিরের মামা শাহিন। তো সে হেঁটে মাছের বাজার থেকে বের হয়েছে, তখন সে খুঁজতেছিল যে কোথাও ছালার ব্যাগ ট্যাগ পাওয়া যায় কিনা। ছালার ব্যাগ ওখানে নাই, বন্ধ হয়ে গেছে দোকানপাট বেশি, মানে সন্ধ্যা হয়ে গেছে একদম, মানে সন্ধ্যা বন্ধ হয়ে যাচ্ছে। বাইরের দিকে 2-1টা দোকান, পান রুপারে এগুলো খোলা। তো সে বের হয়ে এসে সে ভ্যান খুঁজতেছে, 3 চাকার ভ্যান। একটারে পেলো, সেই ভ্যানটাকে এনে ওই যে তাদের মূল যে এখান থেকে মানে মাটির রাস্তার মতো হয়েছে ওইখানে নামাই দিবে, এরপর যাবে না। তো সে ওই পর্যন্ত নিয়ে আসলো ভ্যানে। তো ভ্যানওয়ালা জিজ্ঞেস করতেছে বারবার যে মাছ করতে নিলেন, কি অবস্থা, এরকম খোলা মাছ নিয়ে মানুষ আসে নাকি, ব্যাগে ভরে নেবেন না, আমার এখানে নোংরা হয়ে যাচ্ছে। তো সে চিল্লাচিল্লি করলো ভ্যানওয়ালার সাথে, তোমার কি হয়েছে, তুমি ধুয়ে ফেলবা এটা কি, মানে তো মানে বুঝলো ভ্যানওয়ালা একটু ডিমান্ড করছে তার কাছে, তার একা নিয়ে যাচ্ছে তো এমনি ভাড়া বেশি নিবে। সে বললো দিব না, তোমার টাকা বেশি বাড়াই দিব না, পরিষ্কার করে নিয়ে অসুবিধা নেই, কেন মাছ থেকে তারা পানি পড়ে। তো যাই হোক, এক সময় সে ওই মাটির রাস্তার কাছে তাকে এনে ভ্যানওয়ালা নামাই দিল। তো তিনিও নেমে গেলেন টাকা দিয়ে। তো নামার পর ভ্যান কিন্তু দ্রুতই সরে গেল ওখান থেকে। তো তিনি ঘড়ি দেখলেন রাত 9:30 বাজে, মানে মোটামুটি ভালোই রাত। তো তিনি হাঁটা ধরলেন, কেউ নাই আশেপাশে, একদম প্রকট ঝিঝি পোকার ডাক। তিনি আসতেছেন, তা হাতের বাদিকে তার ওই খালটা পড়ছে, খালটা দেখা যাচ্ছে, খালের ওই পারে গাছগাছালি, নিশুতি, বেশ বাতাস চলতেছে, কারণ মানে তখন গ্রীষ্মকাল, বাতাস চলতেছে, আর মানে একদম নিশুতি। একটা নৌকাও নাই খালের মধ্যে, সাধারণত মাঝে মাঝে দেখা যায় 2-একটা নৌকা মাছ ধরে বসে বসে, এখান থেকে নৌকাও নাই। নৌকা যেগুলো আছে পাড়ে উঠায় রাখছে, আর পুরা রাতের নিস্তব্ধতা পেয়ে বসছে। 9:30টার সময় বলছে গভীর রাত, আর ডান দিকে গাছগাছালির অন্যরকম লাগতেছে। তো
তো শাহিন খুব মোটামুটি বেশ সাহসী মানুষ ছিলেন, তিনি এগুলো নিয়ে এত চিন্তা করতেন না, ভূত প্রেত নিয়ে এত ভয় পাইতেন না। নাহলে এত বড় মাছটা তিনি ক্যারি করে আসতেন, হাত ব্যথা হয়ে যেতেছে, সুটলিতে হাত কেটে যাচ্ছে, এরকম 3-4টা করে পেঁচাই দিছে, তো ধরছে উনি, কেটে যাচ্ছে। তারপর ভয়ও লাগে, মাছ ধরে ধরে ঝাঁকি খায়, এরকম বড় মাছ উঁচা করে রাখতে হয় একটু, কারণ লেজ বাড়ি খেয়ে যায় নিচে এরকম। এই অবস্থায় হাঁটতেছে, তার কাছে অসহ্য লাগতেছে, মানে এটা নিয়ে এরকম পার হইতে, মানে এই ভারটা এবং মাছটা নিয়ে। তার মনে এই যে পেড়া কেন নিলাম আমি, এগুলো ভাবতে ভাবতে যাচ্ছে। আবার একবার হচ্ছে কাটায় নিলে ভালো হইতো। তো এরপর হাঁটতে হাঁটতে যখন সামনে চলে আসছেন, তিনি দেখতেছেন এই জায়গাটা হচ্ছে ওই যে অল্টারনেটিভ ভিটার ওখান থেকে যাওয়ার জন্য যে একটা রাস্তার কথা বলছিলাম, যেটা অল্টারনেটিভলি যাওয়া যায় আর কি, শর্টকাট। ওদিক দিয়ে হেঁটে গেলে মানে একটু তাড়াতাড়ি এই রাস্তাটা পার হয়ে ওই পাশে নামাতে, কাছাকাছি যে রাস্তা যেখানে শেষ হয়েছে ওই জায়গায়। কিন্তু এই রাস্তার শর্টকাট দিয়ে যেখানে নামছে ওইটাই কিন্তু মানে মূল জায়গাটাও, তো ভিটাটাও একটু ভয়ের, কারণ ওই পাশে কতগুলা ফাঁকা ফাঁকা জায়গা আছে, ওগুলোর মধ্যে বাড়িঘর ছিল, এখন থাকে না কেউ, কেমন জানি একটা ভুতুড়ে পরিবেশ। আর ওই পাশে নামার সময় যে জায়গাটা, ওইটাও একটা পরিত্যক্ত বাড়ি। কিন্তু মানে শাহিন কখনো দেখেন নাই, তিনি জান নাই, বাট তিনি শুনছেন এই পরিত্যক্ত বাড়ি এক সময় থাকতো মানুষ, এখন থাকে না, মানুষ ভয় পায় ওই জায়গায় গেলে, এটা শুনছে সে। তো তারপরও তার মাথায় চিন্তা আসলো যে আমি যদি শর্টকাট দিয়ে ঢুকে যাই, তাহলে আমি হয়তো অনেকখানি রাস্তা সেভ করব, সময় বেঁচে যাবে আমার। যাবো কি যাবো না, আবার হাতে একটা মাছ আছে, এইটা চিন্তা করতেছে। গ্রামের মানুষের ভয় পায়, ভূত প্রেতের ব্যাপার স্যাপার থাকে, আর সেই 90s তারও আগে। এরকম দুই রকমের চিন্তা করতে করতে, আর এদিক দিয়ে গেলে সেই খালের পাড়ে দিয়ে যেতে হবে। এক সময় সে চিন্তা করলো আমি ঢুকে যাই ওই শর্টকাট দিয়ে। তো সে সুন্দর করে শর্টকাট রাস্তাটা উঠলো, এটা একটু উঁচু, এরকম ঘুরে যায় আর কি। তো সেইখানে উঠে হেঁটে হেঁটে যাচ্ছে সে। হাঁটতে হাঁটতে যে ঢুকলো যেখানে, এখানে গাছপালা আছে, বেশ গাছপালা। তো দেখলো যে এই গাছপালার মধ্যে দিয়ে এখান থেকে ছোট রাস্তা গেছে, ওখানে ধরো ওই যে পুরানো ঘর পড়ে আছে, ওই জায়গায় কেউ থাকে না, ওই জায়গাটা পুরা মানে পুরানো কারো ভিটা ছিল আর কি। ওই ভিটা এখন আর থাকে না কেউ, গাছ গাছালি জন্মায় গেছে কেমন। এর মধ্যে দিয়ে যাচ্ছে তিনি, আবার তাকায় দেখছেন আরেকটা ভিটা আছে ওইখানে, এরকম কয়েকটা দেখে একদম সামনে যখন চলে আসছেন, মানে অনেক দূর রাস্তা, এরকম হাঁটছেন, কিন্তু ভয়ও লাগতেছিল, কারণ মাছটা হাতের মধ্যে। হ্যাঁ, মানে বেশ ভয় পাচ্ছিলেন যে মানে গ্রামে যেসব প্রচলিত কথা আছে, মাছ দিয়ে যা, এরকম কিছু শুনেন নাকি। তো উনি যখন চলে আসছেন, মানে এই ভিটার রাস্তাটা প্রায় শেষ, শর্টকাট রাস্তাটা শেষ, এই সময় তিনি বুঝতে পারলেন যে মানে হঠাৎ করেই মনে হলো যে বৃষ্টি শুরু হলো, টপ 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 করে জোরে জোরে ফোটা ফোটা পড়া শুরু করলো, মানে একেবারে হঠাৎ করে বৃষ্টি ঝরা শুরু করলো। আর তখনই মেঘ গুড় গুড় করে ডাকতেছে, মানে বৃষ্টিটা আগে পড়ছে, মেঘটা পরে হচ্ছে। তো মানে প্রচন্ড বিরক্ত হয়ে গেলেন শাহিন, তার মাথা এলোমেলো হয়ে গেছে নাদিরের মামার আসছে, এবং তার আরেক হাতের মধ্যে বগলের তলায় তিনি একটা এরকম প্লাস্টিকের ফাইল পেঁচায় রাখছেন, ওখানে কাগজপত্র আছে তার। মানে তার মন মেজাজ খুবই খারাপ হয়ে গেল যে এই কেমনে মেজাজ, হয়তো কাগজপত্রে কিছু হবে না, কেন প্লাস্টিকের ফাইল। তারপরও তিনি মানে খুব দ্রুত হেঁটে সামনে যাচ্ছেন, পানি থেকে গাছপালার পাতা কিছুটা সেভ করতেছে তাকে, এবং এর মধ্যে বাতাসও ছাড়ছে বেশ। শেষ মাথায় ভিটাটা যে উনি দেখলেন যে ওইটা চাল টাল আছে সুন্দর, মানে ঢাকা। তো বুঝলেন কে আছে না আছে আমার দেখা দরকার নেই, আমাকে যাওয়া দরকার। তো তিনি তাড়াতাড়ি যে ওই টিনের চালের নিচে দাঁড়াইলেন। এর মধ্যে বৃষ্টি হইতেছে, বৃষ্টির ছাট আসতেছে। তিনি তাকায় দেখতেছেন যে সামনের বৃষ্টিটা এত ঘন ভয়ে পড়তেছে যে পুরো দৃষ্টিসীমা ঘোলা হয়ে গেছে। আর দূরে মেঘ চমকাইতেছে, যে ওই যে খালটা ওইদিকে নিচু হয়ে গেছে, তো খালের ওই পাশটা এরকম উঁচা, মানে একটা অদ্ভুত লাগতেছে। দূরে মেঘ চমকাইতেছে, যে মেঘের মধ্যে দেখতেছে খালের পুরো অংশটা দেখা যাচ্ছে, আর ওই যে ছোট্ট ওই খালের উপর যে ব্রিজটাও দেখা যাচ্ছে এরকম। তো কিছুক্ষণ দাঁড়ায় আছেন তিনি ওখানে, বারান্দার উপর ঝমঝম পানি পড়তেছে। দুই এক জায়গায় ওই পাশে দেখলেন যে ওই ছাদ ফুটা হয়ে গেছে, চাল ওইখান থেকে পানি পড়ে। কিন্তু চিন্তা নিলেন কতক্ষণ দাঁড়ায় থাকবো। এই সময় তিনি ভেতরে ওই ঘরের ভিতরে শব্দ পাইলেন, মানে একটা নারী কণ্ঠ, তাকে মানে বয়স্ক নারী কণ্ঠ যেরকম হয় সেরকম, যে ওইখানে দাঁড়ায় আসিস কেন, এখানে আয়, ভিতরে আয়। তো তিনি চিন্তা করলেন, নারী এখানে কি, এখানে কেউ থাকে নাকি, বয়স্ক কোনো মানুষ থাকে নাকি যে তাকে ডাকছে এরকম। কি চিন্তা করে তিনি আস্তে করে একটু উকি দিলেন ভিতরে। তো দেখে তার বুঝতেছেন না, অন্ধকার, তো অন্ধকারের মধ্যে বোঝা যাচ্ছে না। আবার যখন নাকি বাইরে বজ্রপাত চমকাইলো, আলো হইলো, আলোতে তিনি বুঝলেন যে একটা অবয়ব, বয়স্ক মানুষ, এই মিলি সেকেন্ডের জন্য বোঝা গেল একটা বয়স্ক মানুষের অবয়ব বসে আছে কোনায়, ঘরের মধ্যে তেমন কিছুই নাই মনে হচ্ছে একটা। তবে এটা বোঝা গেল যে ঘরে কোনার মধ্যে মাটির চুলা টাইপের কিছু আছে, ওখানে বসে আছে। তো তিনি ওই যে বয়স্ক মানুষের একটা অবয়ব হালকা আলোতে বুঝতে পারছেন। তিনি এখান থেকে বলতেছেন যে কি তাতেই, আমি তো এখানে বৃষ্টির জন্য দাঁড়াইছি, চলে যাবো, বৃষ্টি থামলে চলে যাবো, অসুবিধা নেই। বলছে আয় ভিতরে আয়, আবার শুনতেছে মানে ওই কণ্ঠ, ভিতরে আয়। তো তিনি চিন্তা করলেন যে আরে ডাকতেছে, এটা অভদ্রতা দেখায়। তিনি আস্তে করে ঢুকলেন, ঢুকে বলছে আলো নাই আপনার এখানে, কি ব্যাপার, অন্ধকারে এভাবে বসে আছেন কেন? বলে আলো জানবো, তুই বয়, এখানে বয়। কি কিনেছে হাতে, কি এটা, মাছ? তো শাহিন অনিচ্ছা সত্ত্বেও বলতেছেন হ্যাঁ মাছ। তো তার কাছে অবাক লাগতেছে যে বয়স্ক মহিলা
অন্ধকারে এই মাছ কেমনে দেখতেছে এরকম আর এত ভাবে। তো মহিলা কিন্তু বলছে, আরে কি সুন্দর রুই মাছ রে, কতদিন মাছ খাই না। তারপর তিনি অবাক হয়ে গেলেন যে রে, মহিলা এখান থেকে রুই মাছও ডিটেক্ট করতেছে, কতদিন মাছ খাই না, এটা কি বলে। তার মনের মধ্যে একটা কু ডাক দিল আর কি। শাহিনের একটু ভয় লাগা শুরু করলো মধ্যে। ফট করে তিনি কানের কাছে শব্দ পেলেন, কেমন একটা মানে বাদে বোটকা গন্ধ, আর কানের কাছে একটা শব্দ, মাছটা আমারে দিয়ে যা। একদম ওই মহিলারই কণ্ঠ, একদম তার কানের পাশে বলছে, মাছটা আমার দিয়ে যা। তো শাহিন তাড়াতাড়ি মাথা ঘুরাইলেন এরকম, ফট করে তাকালেন, দেখলেন যে তার থেকে প্রায় 2 ফিট দূরে, মানে মানে এখন কিন্তু আলো আধারিতে বোঝা যাচ্ছে, কেন বাইরের একটা আলো আছে আকাশের, যদিও বৃষ্টি হচ্ছে আকাশের আলো আছে, কিন্তু সে বোঝা যাচ্ছে যে একটা বয়স্ক মহিলা মনে হয়, কুজা টাইপের, বসে আছে তার থেকে 2 হাত দূরে, হাত দিয়ে তার মাছটার গায়ে হাত বুলাচ্ছে এরকম। আর কথা বলছে যে তার কানের কাছে, সে বুঝছে যে মাথাটা তার কানের কাছে আনছিল, এর জন্য সে বোটকা গন্ধ পেয়েছে। এবং এর মধ্যেই বজ্রপাত চমকাইলো বাইরে, প্রচন্ড শব্দ হলো, এবং এই বিজলির আলোতে তিনি দেখলেন যে মহিলার সব চুল মনে হচ্ছে একদম মানে সাদা, মানে মহাসাদা, মানে সোনের মতো সাদা, তিনি 1 সেকেন্ডে দেখতে পারছেন। আর এই বিজলির আলোতেই তার চোখে পড়ছে মহিলার মুখটা মনে হচ্ছে শত কুঞ্চনে ভরা, চোখের জায়গাটা মনে হচ্ছে ছানি পড়া এরকম। তো শাহিনের বুকের ভেতরে এমন ভয় করে উঠলো এই চেহারাটা দেখে, যে মহিলাটা আবার মুখটা মনে হয় বেজার করে রাখছে, ঠোঁট ঠোঁট কেমন করে। তো সে মাছের এই সুতলিগুলো তো তার হাতে পেঁচানো ছিল, সে ওই সুতলি ধরে একটা লাফ দিল এই সাইডে, মানে গেটের এই পাশে, না বলে সেই পাশে চলে আসলো। তার মাছও ছেঁচড়ায় তার সাথে আসতেছিল, সে দৌড় দিয়ে দরজার বাইরে চলে যাবে। সে শাহিন দৌড় দিছে দরজার দিকে। এই সময় মনে হয় তার মাস্টারকে চেপে ধরছে এরকম করে হাত দিয়ে, মাছটা ধরে ফেলছে ভেতর থেকে, 2 হাত দিয়ে ধরে ফেলছে। সে বুঝতে পারলো যে 2টা হাত, এরকম বয়স্ক মানুষের হাত, এরকম কুচকুচানো, মানে কুচকানো চামড়া, এরকম 2টা হাত চিকন চিকন ধরে বসছে মাছটাকে। শাহিন ওই সুতা ধরে টান মারছে, সে মাছ নিয়ে যাবে, কারণ অনেক টাকা দিয়ে কিনছে। সে টান দিয়েছে, তখন ওই টানের চোটে মাছের কানের কাছে, যে কানের ফুলকির কাছে যে সুতাটা দিয়ে বাঁধছে মুখের, ওই জায়গাতে ছিঁড়ে চলে গেল, পুরো জিনিসটা ছিঁড়ে চলে আসলো, মাছটাকে টেনে ভিতরে নিয়ে গেল ঘরের ভিতরে। তো সে ভয়ের চোটে আর কিছু চিন্তা করলো না, মানে উদ্ভ্রান্তের মতো সে লাফ দিয়ে পড়ছে। ওটা সে শুধু মেক শিওর করলো যে তার ফাইলটা আছে যে তার এখানে, সে ওইটা নিয়ে সে দৌড়ানো শুরু করলো পানির মধ্যে দিয়ে, বৃষ্টির মধ্যে দিয়ে। এদিকে চরম বর্ষণ হইতেছে, সে দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে ব্রিজ পার হয়ে ওই পাশে চলে আসছে। তার দৌড় তো বন্ধ হয় না, একদম দৌড়াইতে দৌড়াইতে সে বাসায় এসে পড়লো। এক সময় বাসায় এসে প্রচন্ড ভয়ে, মানে তখনও তার বুক কাঁপতেছে ভয়, সেটা কি দেখলো। এসে সে দরজা জোরে জোরে নক করছে, তার বাসার মানুষজন দরজা খুলছে। খোলার পর তারে দেখে তো অবাক, যে এরকম অবস্থা কেন, পানিতে একদম ভেসে গেছে, কাদা মাটি লেগে গেছে একদম নিচে, আর তার ওই ফাইলও মানে প্লাস্টিকের হতে বেঁচে গেছে পুরো ভিজা উপর দিয়ে। যাই হোক, তারে ঘরের মধ্যে নিল, নিয়ে তারে সবাই মুছলো টুসলো, শরীর টরি মুছে দিল। সে তখন বলল যে সে কি দেখে আসছে, এরকম বললো। তো নাদিরের নানা তখন অনেক বকাবকি করলো, যে তোমাকে কে বলছে ওই ভিটার মধ্যে দিয়ে আসতে, এমনকি তোমার রাতের বেলা ওইরকম মাছ নিয়ে আসতে বলছে কেউ দিক দিয়ে, ওই জায়গা ভালো না, তোমার জানো না তোমরা কেউ এত বছর এখানে কেন মানুষ হচ্ছে, অনেক কিছু বকাধকা করে। যাই হোক, এগুলো শোনার পরে সে কি করবে, আর শাহিন বেচারা সে শুনে এগুলা। তো তারপরে রাতের বেলা নাকি নাদিরের মামার বেশ জ্বর আসে এবং বেশ অসুস্থ হয়ে যায়। তো তাকে মোটামুটি শুশ্রূষা করে, দোয়া কালাম পড়ে ফু দেয় তারা রাতের বেলা, এবং দিনের বেলা দেখা যায় জ্বরটা আরো বেড়ে যায়। তো পরবর্তীতে দিনে তাদের ওখানকার ওই যে মসজিদের হুজুর তাকে দিয়ে ঝাড়ানো হয়, যেটা সবাই করে আর কি গ্রামে নর্মালি। এবং ওই একই ব্যাপার, যে তাকে বলে রাতের বেলা এরকম মাছ নিয়ে কেন আসা যাওয়া করছে। তো এরপর থেকে নাদিরের মামা মানে শাহিন রাতের বেলা চলাফেরা করতো না ওই জায়গায় কেন, গ্রামের রাস্তা দিয়ে চলাফেরা করতে ভয় পেত। আর ওই স্পেসিফিক ওই এলাকাটায় সে এড়ায় চলছে, অনেকদিন যায় না ওইখানে। তো পরবর্তীতে মানুষের কাছে সে শুনছে যে ওই জায়গাটা ভিটাটা এমনি অনেকে পরিত্যক্ত জায়গা, ওখানকার অনেক মানুষ নাকি কোনো কারণে ভয় এখান থেকে চলে গেছে, এই জন্য ভিটাটাকে মানুষ বলে যে ওই জায়গাটা একটু ভয়ের। আর ওই যে বয়স্ক মহিলাকে দেখছিল, ওই জায়গায় নাকি একটা বয়স্ক মহিলাই শেষ মতো থাকতো, তার পরিবারে আর কেউ ছিল না। সে কোনো মতে মানে মানুষের কাছ থেকে চেয়ে চিনতে থাকতো, তার পরিবারের কেউ ছিল না। কিছু মানুষ তাকে মানে সাহায্য করতো। সে বদরাগী হয়ে গেছিল অনেক। এক সময় সে আর কি তার স্বাভাবিকভাবে সে একসময় মারা যায়, এবং ওই ভিটাটা ওইভাবে রয়ে যায়। তো ওই ভিটাটা কি মানে ভয় পায় অনেক সময় গেলে, ওই ভিটাটা অনেক ভয় পেত। তো বর্তমানে ওই ভিটাটা নাই, বাট আগেও ছিল, আজ থেকে প্রায় 10 বছর আগে ওখানে ছিল। ওখানে গেলে নাকি ওই পাশে মানুষ ভয় পেত, ওইখানে অনেকেই দেখতো ওখান থেকে বসে আছে ডাকছে। অনেকে বিশ্বাস করতো কোনো বদজিন বা ওই যে পিশাচ আর কি জিন ওখানে হয়তো বাসা বাঁধছিল, মানুষকে ভয় দেখাইতো এরকম। এটাই হইতো আর কি। তো এই ছিল নাদিরের ঘটনা। ঘটনাটি ঠিক যেভাবে লেখা আছে
আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। আমাদের এলাকায় একটা পুরনো মাজার আছে, নদীর ধারে বড় বট গাছের ছায়ায়। ছোটবেলা থেকে শুনে আসছি এই মাজারের পীর সাহেব খুব শক্তিশালী মানুষ। তিনি নাকি জীবিত অবস্থায় অনেক কেরামতি দেখিয়েছেন, কিন্তু আশ্চর্যের বিষয় কেউ তার আসল নাম ঠিক করে বলতে পারে না। সবাই শুধু বলে পীর সাহেব। ঘটনাটা শুরু হয়েছিল আমার বড় ভাইকে নিয়ে। ভাই হঠাৎ অদ্ভুত অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার দেখানো হলো, রিপোর্টে কিচ্ছু ধরা পড়ে না, কিন্তু রাতে সে হঠাৎ উঠে বসে থাকতো, কারো সঙ্গে কথা বলতো ওখানে যেতে হবে, ডাক পড়েছে। আমরা ভেবেছিলাম মানসিক সমস্যা, কিন্তু একদিন গভীর রাতে দেখি ভাই একা একা ঘর থেকে বের হয়ে যাচ্ছে। আমি পেছনে পেছনে গেলাম। সে সোজা হাঁটতে হাঁটতে মাজারের দিকে চলে গেল। মাজারের সামনে গিয়ে সে থেমে দাঁড়ালো। তখন রাত প্রায় 2:30। চারিপাশ নিস্তব্ধ। হঠাৎ মাজারের ভেতর থেকে হালকা সবুজ আলো বের হলো। আলোটা স্থির না, ধীরে ধীরে দুলছিল। ভাই তখন খুব নিচু গলায় বলল, আমি এসেছি। আমি ভয়ে পাথর হয়ে দাঁড়িয়ে। ঠিক তখনই ভেতর থেকে এক বৃদ্ধ কণ্ঠ ভেসে এলো, দেরি করেছ। আমি স্পষ্ট শুনেছি, কিন্তু আশেপাশে কেউ ছিল না। পরদিন সকালে ভাই কিছুই মনে করতে পারল না, কিন্তু তার আচরণ বদলে গেল। সে অকারণে মাজারের কথা বলতো পীর সাহেব রাগ করলে ভালো হবে না। গ্রামের কয়েকজন বলল, মাজারে মানত করো, না হলে ছাড়বে না। বাবা বাধ্য হয়ে মানত করলেন, একটা ছাগল নিয়ে গেলেন কোরবানি দিতে। কিন্তু সেদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল। ছাগলটা মাজারের সামনে গিয়ে হঠাৎ থেমে গেল, টানলেও এগোলো না। তারপর আচমকা ছটফট করতে লাগলো। মাজারের খাদেম তখন এসে বলল, সবাই ঢুকতে পারে না, যার ডাক আসে শুধু সেই আসে। আমার বুকের ভেতর ধক করে উঠল, কারণ আগের রাতে যে কণ্ঠটা শুনেছিলাম সেটা মানুষের মতো হলেও কোথাও যেন ভাপা লাগছিল। এরপর থেকে প্রায় প্রতি রাতই ভাই ঘুমের মধ্যে একই কথা বলতে শুরু করলো, মাটির নিচে শ্বাস আছে, সে জেগে আছে। একদিন সাহস করে আমি একা দুপুরে মাজারে গেলাম। ভেতরে পীর সাহেবের কবরের চারিপাশে লাল কাপড়, ধূপের গন্ধ, কিন্তু অদ্ভুতভাবে মাজারের ভেতর ঠান্ডা, বাহিরের রোদ, ভেতরে কুয়াশার মতো ঠান্ডা। আমি কবরের কাছে দাঁড়াতেই হঠাৎ কানে ভেসে এলো, তুমি কেন এসেছো? আমি ঘুরে দাঁড়াই, কেউ নেই। ঠিক তখন পেছনে খাদেম দাঁড়িয়ে। সে হাসছিল, বলল, সবাইকে ডাকে না, যাকে ডাকে তার আর ফেরত নেই। আমি বললাম, কি ডাকে? সে উত্তর দিল না, শুধু বলল, পীর সাহেব এখনো ঘুমননি। সেদিন থেকে আমি বুঝলাম এই মাজারের গল্প শুধু অতীতের না, এখানে এখনো কিছু আছে যা রাতের পর রাত জেগে ওঠে। আর আমার ভাইকে সে চিনে ফেলেছে। সেদিনের পর থেকে ভাইয়ের অবস্থা আরো খারাপ হতে লাগলো। সে দিনের বেলায় চুপচাপ থাকতো, কিন্তু সন্ধ্যা নামলেই তার চোখের ভেতর অন্যরকম একটা দৃষ্টি আসতো, যেন সে আমাদের দেখছে না, অন্য কোথাও তাকিয়ে আছে। একদিন মাগরিবের পর সে হঠাৎ বলে উঠল, আজ সে উঠবে। আমরা ভয় পেয়ে গেলাম। মা কাঁদতে লাগলেন। বাবা আবার মাজারে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, কিন্তু এবার আমি নিজেই বললাম, আমি যাব। সেদিন রাত ছিল আমাবস্যা, আকাশে চাঁদ নেই, বাতাস ভারী। আমি একা মাজারের দিকে হাঁটছিলাম। দূর থেকে দেখলাম ভেতরে মোমবাতির আলো জ্বলছে, কিন্তু আজ ধূপের গন্ধের সাথে একটা কাঁচা মাটির গন্ধ মিশে আছে। মাজারে ঢুকতেই খাদেম আমাকে দেখে চুপ করে দাঁড়িয়ে রইল, তার চোখের নিচে কালি। সে বলল, আজকে আসার দরকার ছিল না। আমি বললাম, আমার ভাইকে ছেড়ে দিন। সে হালকা হেসে বলল, আমি ছাড়ার কে? ঠিক তখনই মাজারের ভেতরের বাতাস ঠান্ডা হয়ে গেল। কবরের চারিপাশে লাল কাপড় হঠাৎ দুলে উঠল। আমি স্পষ্ট শুনলাম, সে প্রস্তুত। আমার পা জমে গেল। কণ্ঠটা মাটির নিচ থেকে আসছে। খাদেম এবার নিচু গলায় বলল, সবাইকে সে বেছে নেয় না, তোমার ভাইয়ের দাগ আছে। আমি বললাম, দাগ? কিসের দাগ? সে আমার দিকে তাকিয়ে বলল, জন্মের। আমি আর কথা বলতে পারলাম না। ঠিক তখন মাঝারের মেঝেতে একটা সূক্ষ্ম কম্পন তৈরি হলো। কবরের চারিপাশে ফাটলের মতো রেখা দেখা গেল, যেন মাটি নিঃশ্বাস নিচ্ছে। হঠাৎ পেছন থেকে কারো হাঁটার শব্দ। আমি ঘুরে দেখি আমার ভাই দাঁড়িয়ে। আমি অবাক হয়ে বললাম, তুই এখানে? সে শান্ত গলায় বলল, সে ডেকেছে।
তার চোখ পুরো স্বাভাবিক না, চোখের সাদা অংশে হালকা সবুজ আভা। খাদেম তখন সিজদার মতো করে কবরের পাশে বসে পড়ল, বলল, হুজুর, আপনার আমানত হাজির। আমার বুকের ভেতর কেঁপে উঠল, মাজারের ভেতর হঠাৎ সব আলো নিভে গেল, শুধু কবরের উপর হালকা সবুজ আভা। ভাই ধীরে ধীরে এগিয়ে গেল, আমি তাকে টানতে গেলাম, কিন্তু হাত ধরতেই মনে হলো তার শরীর বরফের মতো ঠান্ডা। সে আমার দিকে তাকিয়ে বলল, ভয় পাস না, এটা নেওয়া দেওয়া। ঠিক তখন কবরের মাটি থেকে ফিস ফিস শব্দ উঠল, দেহধার, রূপ নয়। আমি কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ ভাইয়ের শরীর কেঁপে উঠল, সে দুহাত ছাড়িয়ে দাঁড়ালো, তার মুখ দিয়ে অচেনা ভাষায় শব্দ বের হতে লাগলো। খাদেম কাপা কাপা গলায় কিছু পড়ছিল, মাটির ফাটল একটু বড় হলো, মনে হচ্ছিল নিচে শূন্যতা। আমি চিৎকার করে উঠলাম, থামান! কিন্তু তখন খুবই স্পষ্ট শুনলাম, এটা শুরু, শেষ না। আর সেই মুহূর্তে আমি বুঝলাম, এই সাহেব শুধু স্মৃতি না, কিছু একটা তার নামে জেগে আছে, আর আমার ভাই এখন সেই জগতের মাঝখানে দাঁড়িয়ে। এটা শুরু না, শেষও না। সেই কথাটা শোনার পর আমার বুকের ভেতর কেমন ফাঁকা হয়ে গেল। মনে হচ্ছিল আমি এমন কিছু সামনে দাঁড়িয়ে আছি যেটা মানুষ বোঝার জন্য তৈরি না। মাজারের ভেতরের অন্ধকার যেন আরো ঘন হয়ে উঠল, কবরের চারিপাশের সবুজ আভাটা ধীরে ধীরে তীব্র হতে লাগলো, আর ভাইয়ের শরীর কাঁপতে কাঁপতে একসময় স্থির হয়ে গেল। তার চোখ দুটো পুরো খোলা, কিন্তু দৃষ্টি আমার ভেতর দিয়ে চলে যাচ্ছে, যেন সে আমাকে দেখছে না, আমার পেছনের কিছু দেখছে। খাদেম তখনও নিচু হয়ে বসে কিছু পড়ছে। আমি তার দিকে ঝাঁপিয়ে পড়ে বললাম, এটা বন্ধ করুন, ওকে ছাড়ুন। খাদেম আমার দিকে তাকালো, তার চোখে ভয় ছিল, কিন্তু সেই ভয়ের ভেতরে এক ধরনের অদ্ভুত বিশ্বাসও ছিল। সে বলল, যা হচ্ছে তা আগে থেকেই ঠিক ছিল, আমরা শুধু সাক্ষী। ঠিক তখন ভাইয়ের মুখ দিয়ে ভারী গম্ভীর একটা কণ্ঠ বের হলো, যেটা তার নিজের না। সে বলল, আমানত ফিরবে সময় হলে। হঠাৎ কবরের মাটি ফেটে একটা সরু রেখা তৈরি হলো, ফাটলের ভেতর থেকে কাঁচা মাটির গন্ধের সাথে একটা স্যাঁতস্যাঁতে বাতাস বেরিয়ে এলো। মনে হচ্ছিল নিচে অনেক গভীরে কিছু নড়ছে। মাজারের ভেতরের দেওয়ালে ঝুলানো পুরনো ফ্রেমগুলো কাঁপতে শুরু করলো, ধূপদানির ছাই মেঝেতে গড়িয়ে পড়ে ছড়িয়ে গেল। বাতাস নেই, তবু সব নড়ছে। আমি ভাইকে টেনে পেছনে নিতে চেষ্টা করলাম, কিন্তু সে যেন মাটিতে গেঁথে আছে। খাদেম হঠাৎ উঠে দাঁড়িয়ে কবরের মাথার দিকে গিয়ে দাঁড়ালো, বলল, হুজুর, মেয়াদ শেষ হয়নি। মাটির ভেতর থেকে আবার সেই কণ্ঠ, এবার আবারও গভীর আর ভারী। রক্তের দাগ জেগে উঠেছে। আমি বুঝতে পারছি না রক্তের দাগ মানে কি, কিন্তু মনে পড়ল খাদেম বলেছিল জন্মের দাগ। হঠাৎ মাথায় ঝলক দিয়ে উঠল, ভাইয়ের ডান কাঁধে জন্ম থেকে একটা অদ্ভুত চিহ্ন আছে, আমরা কখনো গুরুত্ব দেইনি। ভাই হঠাৎ নিজের কাঁধে হাত রাখলো, তার মুখ বিকৃত হয়ে উঠল, সে ব্যথায় কুঁকড়ে গেল। তারপর ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ল, তার মুখ দিয়ে আবার অচেনা শব্দ বের হতে লাগলো। শব্দগুলো কোরআনের আয়াতের মতো না, আবার পুরোপুরি অপরিচিতও না, যেন পুরনো কোনো ভাষা। মাজারের বাহিরে তখন কুকুরের হাউমাউ ডাক শুরু হয়েছে। দূরে নদীর দিক থেকে হাওয়া উঠছে, কিন্তু ভেতরের বাতাস আরো ভারী। আমি শেষবারের মতো চিৎকার দিয়ে বললাম, কে আপনি? আমার ভাইকে কেন চাইছেন? কিছুক্ষণ নীরবতা, তারপর খুব ধীরে, খুব স্পষ্ট কণ্ঠ, দেহধার, কাজ বাকি। আমার মাথা ঘুরে উঠল, ভাইয়ের শরীর হঠাৎ নিস্তেজ হয়ে মাটিতে গড়িয়ে পড়ল, সবুজ আভাটা মিলিয়ে গেল, কবরের ফাটল যেন ধীরে ধীরে বন্ধ হয়ে এলো। মাজারের ভেতর আবার অস্বাভাবিক অন্ধকার। খাদেম দ্রুত এগিয়ে এসে ভাইয়ের নাকের কাছে হাত ধরল, বলল, শ্বাস আছে। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম, কিন্তু ভেতরে ভেতরে বুঝলাম এটা শেষ না। ভাইকে কাঁধে নিয়ে আমি মাজার থেকে বের হলাম। বাইরে এসে দেখি আকাশে হালকা মেঘ জমেছে, বাতাস ঠান্ডা, কিন্তু চারিপাশে আবার অস্বাভাবিক নীরবতা, যেন কিছুই হয়নি। বাড়িতে এসে ভাইকে শুইয়ে দিলাম, সে গভীর ঘুমে। ভেতরের দিকে তার জ্বর এলো, কাঁধের জন্মদাগটা লাল হয়ে উঠেছে, ফুলে আছে। সকালে সে জেগে উঠে বলল, ওরা আমাকে ফিরিয়ে দিয়েছে, কিন্তু পুরো না। আমি জিজ্ঞাসা করলাম, মানে? সে ধীরে বলল, কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি ছাড়া পাবো না। আমি বুঝলাম মাজারের সেই রাত শুধু শুরু ছিল,
এখন যা হবে তা আমাদের বাড়ির ভেতরেই হবে। সেই দিনটার পর থেকে বাড়ির বাতাসটাই বদলে গেল। বাইরে সব কিছু স্বাভাবিক, সূর্য উঠছে, মানুষ বাজারে যাচ্ছে, আজানের শব্দ ভেসে আসছে, কিন্তু আমাদের ঘরের ভেতরে যেন অদৃশ্য একটা চাপা অন্ধকার জমে রইল। ভাই চুপচাপ হয়ে গেল। আগে সে হাসতো, গল্প করত, এখন ঘন্টার পর ঘন্টা এক জায়গায় বসে থাকে। মাঝে মাঝে নিজের কাঁধের জন্মদাগে হাত বুলিয়ে ফিস ফিস করে কিছু বলে। আমি একদিন তার পাশে বসে জিজ্ঞাসা করলাম, ওরা কি চায়? সে ধীরে মাথা তুলল। তার চোখ ক্লান্ত, কিন্তু গভীরে অন্য কিছু আছে। বলল, পীর সাহেবের কাজ শেষ হয়নি, তিনি মারা যায়নি যেমন সবাই ভাবে। আমার গা কাটা দিয়ে উঠল। তাহলে? সে বলল, তার দেহ গেছে, কিন্তু আমানত রয়ে গেছে, আর সেই আমানত কাউকে নিতে হবে। আমি বললাম, তুই এসব কোথা থেকে জানলি? সে খুব শান্ত গলায় বলল, রাতে বলে দেয়। সেই রাতেই প্রথম ঘটনা ঘটল বাড়ির ভেতরে। আমরা সবাই ঘুমিয়েছিলাম। হঠাৎ রান্নাঘর থেকে বাসনপত্র পড়ার শব্দ এলো। মা দৌড়ে গেলেন। দেখি মাটিতে থালা বাসন ছড়িয়ে আছে, জানালা বন্ধ, দরজা বন্ধ, তবু সব যেন একসাথে ঝাঁকিয়ে ফেলা হয়েছে। ভাই তখন দরজার সামনে দাঁড়িয়ে, তার ঠোঁটে অদ্ভুত হাসি। মা কাপা গলায় বললেন, কি হচ্ছে এসব? ভাই বলল, জায়গা বানাতে হবে। আমি তাকে টেনে নিজের ঘরে নিয়ে এলাম, দরজা বন্ধ করে বললাম, সত্যি করে বল, তোর ভেতরে কি হচ্ছে? সে কাঁধের দাগটা দেখালো। দাগটা এখন স্পষ্ট সবুজাভাব হয়ে উঠেছে। বলল, এটা চিহ্ন, সে আমাকে বেছে নিয়েছে। খাদেম শুধু দরজা খুলছে না। আমার বুক ধরফর করতে লাগলো। কিসের জন্য বেছে নিয়েছে? সে উত্তর দিল না, শুধু বলল, আজ রাতে আবার ডাকবে। আমি সিদ্ধান্ত নিলাম তাকে একা ছাড়বো না। সেদিন গভীর রাতে আমি তার ঘরেই বসেছিলাম। ঘড়ির কাঁটা যখন দুটো ছিল, হঠাৎ ঘরের বাতাস ঠান্ডা হয়ে গেল। জানালার কাছে কুয়াশার মতো আস্তর জমল। ভাই হঠাৎ উঠে বসলো, তার চোখ আধ খোলা। সে ধীরে ধীরে বলল, মাটি ডাকছে। তারপর ঘরের মেঝেতে সূক্ষ্ম কম্পন শুরু হলো, যেন নিচে কেউ হাঁটছে। আমি হাত দিয়ে মেঝে ছুঁয়ে দেখলাম গরম। হঠাৎ মেঝের এক কোণে হালকা ফাটল দেখা গেল, খুব ছোট্ট কিন্তু স্পষ্ট। সেই ফাটল থেকে কাঁচা মাটির গন্ধ বের হচ্ছে। ভাই উঠে দাঁড়ালো। সে ফাটলের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসলো। তার কণ্ঠ আবার বদলে গেল, ভারী, গভীর। আমি প্রস্তুত না। সে বলল, ফাটলের ভেতর থেকে ফিস ফিস শব্দ। প্রস্তুতি নয়, রক্ত। আমি আর সহ্য করতে পারছিলাম না। দরজা খুলে চিৎকার করে বাবাকে ডাকলাম, কিন্তু বাবা ঘরে ঢুকতেই সব থেমে গেল। ফাটল নেই, বাতাস স্বাভাবিক। ভাই মাটিতে লুটিয়ে পড়ে আছে। বাবা বললেন, তোমরা আবার বাজারে গেছিলে? আমি কিছু বললাম না, কিন্তু বুঝলাম এটা শুধু ভাইয়ের না, পুরো বাড়ির ব্যাপার হয়ে গেছে। পরদিন সকালে খবর এলো, মাজারের খাদেম নাকি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। কেউ বলছে সে সারা রাত কবরের পাশে চিৎকার করছিল। আমার মাথার ভেতর তখন একটাই প্রশ্ন ঘুরছিল, পীর সাহেব যদি সত্যি ঘুমিয়ে থাকেন, তাহলে কে জেগে উঠেছে? আর কেন আমাদের ঘরেই তার কাজ শুরু হলো? এই প্রশ্নটার উত্তর আমরা খুব দ্রুত জানতে যাচ্ছিলাম, কারণ পরের রাতেই ঘটনা এমন জায়গায় গিয়ে দাঁড়ালো যেখান থেকে আর পেছনে ফেরার উপায় ছিল না। সেদিন সন্ধ্যার পর থেকেই ভাই অস্বাভাবিক চুপচাপ। সে কারো সঙ্গে কথা বলছে না, শুধু উঠোনের মাঝখানে দাঁড়িয়ে মাটির দিকে তাকিয়ে আছে। আমি কাছে গিয়ে বললাম, কি দেখছিস? সে খুব আস্তে করে বলল, এখানে পাতলা, নিচে ফাঁকা। আমার গা শিউরে উঠল। ফাঁকা? কিসের ফাঁকা? সে উত্তর দিল না, শুধু কাঁধের দাগে হাত বুলিয়ে দিল। দাগটা এখন আগের চেয়ে বড়, রং গাঢ় সবুজ। মাঝে মাঝে মনে হচ্ছে দাগটা হালকা নড়ছে, যেন ভেতর থেকে স্পন্দন হচ্ছে। রাত বাড়তেই বাড়ির ভেতরে অদ্ভুত শব্দ শুরু হলো। ছাদের উপর কেউ হাঁটছে, কিন্তু আমাদের টিনের ছাদ। পায়ের শব্দ হলে পরিষ্কার শোনা যায়। এই শব্দটা ভেতর থেকে আসছে, আবার বাহির থেকেও। মা কোরআন পড়তে শুরু করলেন। বাবা চুপচাপ বসে আছেন। আমি ভাইয়ের ঘরের সামনে দাঁড়িয়ে। হঠাৎ ভেতর থেকে সে চিৎকার করে উঠল। দৌড়ে ঢুকে দেখি সে বিছানায় বসে আছে, চোখ পুরো খোলা। তার মুখ দিয়ে ধোয়ার মতো সাদা বাষ্প বের হচ্ছে। সে বলল, সে ঢুকতে চায়, দরজা খুলে গেছে। আমি বললাম,
কোন দরজা? সে বিছানা থেকে নেমে মেঝের সেই কোনায় গেল যেখানে আগের রাতে ফাটল দেখাচ্ছিল। এবার সেখানে হালকা কালচে দাগ, যেন মাটি ভিজে আছে। সে হাঁটু গেড়ে বসে মাটিতে হাত রাখলো। সঙ্গে সঙ্গে পুরো ঘর কেঁপে উঠল। দেওয়ালে ঝুলানো ঘড়ি পড়ে ভেঙে গেল। বাতি টিম টিম করে নিভে গেল। অন্ধকারের ভেতর আমি স্পষ্ট শুনলাম, দেহধার চাই। আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি ভাইকে টানতে গেলাম, কিন্তু সে যেন পাথর হয়ে গেছে। তার কণ্ঠ বদলে গেছে। এটা আমার নয়, আমার রক্তের। ঠিক তখন বাবা ঘরে ঢুকে পড়লেন। তিনি জোরে দুরূদ পড়তে শুরু করলেন। মা কাঁদছেন। কিছুক্ষণ পর সব থমকে গেল। ভাই নিস্তেজ হয়ে মেঝেতে পড়ে রইল। ভোর হলে আমরা তাকে ডাক্তার দেখাতে নিয়ে গেলাম। ডাক্তার বললেন শারীরিকভাবে সে ঠিক আছে, কিন্তু তার কাঁধের দাগ দেখে থমকে গেলেন। বললেন, এটা জন্মদাগ না, এটা নতুন। আমি কিছু বললাম না। সেদিন বিকালে খবর এলো মাজারের খাদেম মারা গেছেন হঠাৎ। কেউ বলছে হার্ট অ্যাটাক, কেউ বলছে রাতে সে কবরের ভেতর থেকে আওয়াজ শুনছিল। আমি বুঝলাম যে দরজা খুলেছিল সে এখন আর একা না, খাদেম নেই, মাজারে আর কেউ নেই। কিন্তু যার নাম নিয়ে এত কিছু হচ্ছে, সে কি সত্যি কবরের ভেতরে, নাকি কবর শুধু আড়াল? সেই রাতে ভাই নিজে থেকেই বলল, আজ সে পুরো আসবে। আমার বুকের ভেতর বরফ জমে গেল, কারণ তার কণ্ঠে ভয় নেই, বরং অপেক্ষা। সেই অপেক্ষার মানে আমরা খুব দ্রুত বুঝতে পারলাম। সেদিন রাতটা অন্য সব রাতের মতো ছিল না। সন্ধ্যার পর থেকেই আকাশে মেঘ জমেছিল, কিন্তু বৃষ্টি নামেনি। বাতাসে একটা চাপা গন্ধ, কাঁচা মাটি আর পুরনো ধূপের মিশ্রণ। যেন মাজারের ভেতরের গন্ধ আমাদের বাড়ি পর্যন্ত চলে এসেছে। ভাই রাতের খাবার খায়নি, চুপচাপ উঠোনের মাঝখানে দাঁড়িয়েছিল। তার চোখে অদ্ভুত এক স্থিরতা। আমি কাছে গিয়ে বললাম, ঘরে যা। সে মাথা নাড়ল, বলল, আজ ঘরেই আসবে। কথাটা শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। রাত ঠিক 2টোর দিকে সব শুরু হলো। প্রথমে মেঝের নিচে খুব সূক্ষ্ম কম্পন, তারপর ঘরের ভেতরের বাতাস ভারী হয়ে উঠল। মা ঘুম থেকে উঠেই বললেন, বুকে চাপ অনুভূত হচ্ছে। বাবা দরজার দিকে এগোতেই দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ভাই তখন ঘরের মাঝখানে দাঁড়িয়ে, তার কাঁধের দাগটা এবার স্পষ্ট জ্বলছে। সবুজ আলো নয়, বরং ম্লান নীলচে আভা। হঠাৎ মেঝের সেই কোনায় আবার ফাটল দেখা দিল। এবার আগে যে চওড়া। ফাটলের ভেতর থেকে ঠান্ডা ধোঁয়া বের হচ্ছে, আর সেই ধোঁয়ার ভেতরে খুব আস্তে একটা ছায়া তৈরি হচ্ছে। আমি চিৎকার করে উঠলাম, বাবা! বাবা দুরূদ পড়তে শুরু করলেন। মা কাঁদতে কাঁদতে কোরআন হাতে তুলে নিলেন। ছায়াটা ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো। মানুষের মতো অবয়ব, কিন্তু মুখ দেখা যাচ্ছে না, শুধু গভীর অন্ধকার। একটা কণ্ঠ ভেসে এলো, সময় পরিপূর্ণ। ভাই সামনে গিয়ে গেল। তার গলায় আর তার নিজের স্বর নেই। সে বলল, আমার রক্ত আমার দায়। আর আমি ছাপিয়ে পড়ে তাকে পেছনে টানলাম, কিন্তু যেন অদৃশ্য দেওয়ালে ধাক্কা খেলাম। শরীর পিছিয়ে গেল। ছায়াটাও আরো কাছে এলো। মেঝের ফাটল বড় হতে লাগলো। মনে হচ্ছিল পুরো ঘরটাই নিচে বসে যাচ্ছে। হঠাৎ আমার চোখে পড়ল ভাইয়ের কাঁধের দাগ থেকে রক্ত বের হচ্ছে, কিন্তু সেটা লাল না, গাঢ় কালচে। আর সেই রক্ত মাটির ফাটলের দিকে গড়িয়ে যাচ্ছে। আমি তখন মরিয়া হয়ে বললাম, আপনি কে? আপনি কে? পীর সাহেব? কিছুক্ষণ নীরবতা। তারপর উত্তর এলো, নাম ধার, দেহ ধার, কাজ বাকি। আমি বুঝলাম এটা পীর সাহেব না, কেউ তার নাম ব্যবহার করছে। ঠিক তখন বাবা উচ্চস্বরে আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন। কণ্ঠ কাঁপছিল, কিন্তু থামেননি। ঘরের বাতাস যেন ছিন্ন ভিন্ন হয়ে গেল। ছায়াটা কেঁপে উঠল। ভাই হঠাৎ প্রচন্ড চিৎকার করে মাটিতে পড়ে গেল। ফাটল এক মুহূর্তে বন্ধ হয়ে গেল। ধোঁয়া মিলিয়ে গেল। ঘর আবার স্বাভাবিক, কিন্তু ভাই নিস্তেজ। আমরা তাকে ধরে বিছানায় তুললাম। তার কাঁধের দাগ এখন ফ্যাকাশে, কিন্তু পুরোপুরি না। সে খুব আস্তে চোখ খুলে পড়ল। সে পুরোপুরি আসতে পারেনি, কিন্তু থামেনি। আমার বুকের ভেতর আবার সেই ঠান্ডা স্রোত নেমে এলো, কারণ আমি বুঝলাম আজ সে ঢুকতে পারেনি, কিন্তু দরজা এখনো পুরোপুরি বন্ধ হয়নি। আর যদি একবার পুরো খুলে যায়, তাহলে শুধু আমার ভাই না, এই বাড়ি, এই জমিন, সবকিছু তার হয়ে যাবে। এই উপলব্ধিটা মাথায় আসার পর আমি সিদ্ধান্ত নিলাম, বসে থাকলে চলবে না। বাবা গ্রামের ইমাম সাহেবকে ডেকে আনলেন। ইমাম সাহেব এসে ভাইয়ের কাঁধের দাগটা দেখলেন, দীর্ঘক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, এটা সাধারণ জিনের ব্যাপার না, নামের আড়ালে শক্তি কাজ করছে। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে?
তিনি বললেন মাজারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে, যে পথ খুলেছে সেই পথ বন্ধ করতে হবে। কিন্তু সমস্যা হলো আমরা তো নিজেরা সেই দরজা খুলিনি, খাদেম খুলেছিল, আর এখন খাদেম নেই। সেই রাতে আমরা সিদ্ধান্ত নিলাম মাজারে যাব ভোরের আগেই, কারণ ইমাম সাহেব বললেন যখন ডাকে তখন শক্তি বেশি, সূর্য ওঠার আগে গেলে দুর্বল লাগে। আমি, বাবা আর ইমাম সাহেব মাজারের দিকে হাঁটলাম। আকাশ তখন ধূসর, চারিপাশে কুয়াশা। মাজারের সামনে পৌঁছে দেখি দরজা আধ খোলা, ভেতরে কোনো আলো নেই। আমরা ঢুকতেই অদ্ভুত ঠান্ডা বাতাস গায়ে লাগলো। কবরের চারিপাশে লাল কাপড় মলিন, ধূপের গন্ধ নেই, বরং স্যাঁতসেঁতে মাটির গন্ধ। ইমাম সাহেব কবরের সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে কিরাত শুরু করলেন। তার কণ্ঠ ভেতরে প্রতিধ্বনিত হচ্ছিল। হঠাৎ কবরের মাটি থেকে খুব হালকা একটা কম্পন উঠল। আমি পেছাতে চাইলাম, কিন্তু ইমাম সাহেব হাত তুলে ইশারা করলেন, স্থির থাকো। মাটির নিচ থেকে ধীরে ধীরে সেই কণ্ঠ এলো, নাম নিয়ে এসেছো? ইমাম সাহেব থামলেন না, পড়তে লাগলেন। কণ্ঠটা আবার, দেহ ফেরাও। আমার বুকের ভেতর ধরফর করছিল। আমি বললাম, আমার ভাইকে ছেড়ে দিন। মাটির ফাটল খুব সূক্ষ্মভাবে দেখা দিল, আগের মতো বড় না, কিন্তু স্পষ্ট। ইমাম সাহেব আবার কবরের মাটি স্পর্শ করে বললেন, তুমি যদি পীর সাহেব হও, আল্লাহর বান্দা হও, তাহলে আল্লাহর নাম শুনে থাকো। আর যদি তার নাম ব্যবহার করা অন্য কিছু হও, তাহলে এখান থেকে বিদায় হও। কিছুক্ষণ নীরবতা, তারপর এক চাপা হাসি। নাম ধরেছি, শক্তি না। আমার শরীর কেঁপে উঠল। ঠিক তখন মাজারের ছাদ থেকে চুন ঝরতে লাগলো, ভেতরের বাতাস ভারী হয়ে উঠল। ইমাম সাহেব উচ্চস্বরে আয়াত পড়তে লাগলেন। ফাটল একটু বড় হলো, কিন্তু হঠাৎ যেন অদৃশ্য কিছু চাপ দিয়ে সেটা বন্ধ করে দিল। কম্পন থেমে গেল। ইমাম সাহেব গভীর শ্বাস নিয়ে বললেন, সে পুরনো শক্তিতে না, কিন্তু তোমাদের বাড়ির সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে, কেটে ফেলতে হবে। আমি জিজ্ঞাসা করলাম, কিভাবে? তিনি বললেন, দাগটাই চাবি। আমার মনে পড়ল ভাইয়ের কাঁধের জন্মদাগ। আমরা দ্রুত বাড়ি ফিরলাম। ভাই তখনও শুয়ে, চোখ বদ্ধ, কিন্তু তার ঠোঁট নড়ছে। খুব আস্তে বলছে, সে ফিরে আসবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যে ঘটনাটি বলবো, ঘটনাটি আজ থেকে প্রায় 5-7 বছর আগের একটি ঘটনা। রাত তখন প্রায় 12:30। গ্রামের চারপাশে ঘন অন্ধকার নেমে এসেছে। দূরে কোথাও ঝিঝি পোকার শব্দ, মাঝে মাঝে শেয়ালের ডাক, আর বাতাসে বাজারের অদ্ভুত সব শব্দ মিলিয়ে পুরো গ্রামটা যেন চারদিকে ভয়ের চাদরে ঢাকা পড়ে গেছে। এই গ্রামের নাম ছিল শাবল। গ্রামের একদম শেষ প্রান্তে ছিল একটি পুরনো পুকুর। সবাই সেটাকে বলতো কালো পুকুর। দিনের বেলাতেও পুকুরটির পানি অন্য পুকুরের মতো ঝকঝকে দেখা যেত না। পানির রং ছিল কালচে, আর পুকুরের চারপাশে ছিল বিশাল পুরনো গাছ, যার ডালগুলো সবসময় পানির দিকে ঝুঁকে থাকত। গ্রামের বয়স্ক মানুষরা বলতো এই পুকুরে রাতের বেলা কেউ যায় না, কারণ বহু বছর আগে সেখানে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। কিন্তু গ্রামের যুবক রাকিব এসব কথা বিশ্বাস করত। সে বলতো ভূতটুত বলে কিছুই নেই, মানুষ ভয় পায় বলেই এসব গল্প বানায়। একদিন রাতে বন্ধুদের সঙ্গে আড্ডার সময় সবাই কালো পুকুরের গল্প তুলল। একজন বলল, রাকিব, সাহস থাকলে আজ রাতে কালো পুকুর থেকে এক বোতল পানি এনে দেখাও। রাকিব হেসে বলল, এটা এটা আবার এমন কি কাজ? আমি এখনই গিয়ে পানি নিয়ে আসতে পারি। বন্ধুরা তাকে অনেক নিষেধ করল, কিন্তু রাকিব জেদ ধরে ফেল। রাত তখন প্রায় 1। হাতে একটা টর্চ নিয়ে সে একা গ্রামের শেষ প্রান্তের দিকে হাঁটতে শুরু করল। রাস্তা যত এগোতে লাগলো, চারপাশ তত নিস্তব্ধ হয়ে গেল। মনে হচ্ছিল পুরো পৃথিবী যেন ঘুমিয়ে গেছে। কালো পুকুরের কাছে পৌঁছাতেই রাকিব যেন থমকে গেল, কারণ সে লক্ষ্য করল পুকুরের পানিতে যেন হালকা কেউ ঢেউ উঠেছে, অথচ বাতাস একদমই নেই বললেই চলে। সেই টর্চের আলো পানির দিকে ফেল। কিছুক্ষণ কিছুই দেখা গেল। হঠাৎ পানির মাঝখানে একটা কালো ছায়ার মতো কিছু নড়তে দেখা গেল।
রাকিব ভয়ে একটু পিছিয়ে গেল, নিজেকে সাহস দিয়ে বলল, এগুলো চোখের ভুল। সে ধীরে ধীরে পুকুরের কাছে গেল এবং বোতলে পানি ভরতে হাত বাড়াল। আর ঠিক তখনই রাকিবের কানে এলো, রাকিব। সে চমকে পিছনে তাকা, কেউ নেই। কিন্তু আবারও সেই আওয়াজ, রাকিব চলে যা। এবার শব্দটা যেন পুকুরের ভিতর থেকে আসছে। রাকিবের শরীর যেন ঠান্ডা হয়ে গেল। সে টর্চের আলো পানির দিকে ফেলল, আর তখন সে দেখলো পানির উপরে একজন মানুষের মুখ ভেসে আছে, চোখ দুটো স্থির, মুখ ফ্যাকাশে। রাকিব ভয়ে দৌড় দিতে গেল, কিন্তু তার পা যেন নড়ছেই না। মনে হচ্ছিল কেউ তার পায়ের কাছে শক্ত করে ধরে রেখেছে। সে প্রাণপণে চেষ্টা করতে লাগলো। হঠাৎ ঝড়ের মতো বাতাস বইতে শুরু। গাছের ডালগুলো প্রচণ্ড শব্দ করতে লাগলো, আর পুকুরের পাশের পুরনো গাছ থেকে একটি ফিসফিস শব্দ ভেসে এলো। এত বছর পর আবার কেউ এলো। রাকিব চোখ বন্ধ করে চিৎকার করে উঠল। কিছুক্ষণ পর যখন সে চোখ খুলল, দেখল সে পুকুর থেকে অনেক দূরে পড়ে আছে। তার হাতে থাকা বোতলটি ভাঙা, কিন্তু আশ্চর্যের বিষয়, তার জামার পেছনে কালো পানির দাগ। পরের দিন সকালে গ্রামের মানুষ তাকে রাস্তার পাশে অসচেতন অবস্থায় খুঁজে পায়। জ্ঞান ফেরার পর রাকিব কাউকে কোনো কিছু বলতে পারছিল না, শুধু বারবার বলছিল, পুকুরের নিচে কেউ আছে। গ্রামের বৃদ্ধ রহিম চাচা তখন ধীরে ধীরে বললেন, আমি জানতাম একদিন আবার এই ঘটনা ঘটবে। সবাই অবাক হয়ে তার দিকে তাকাল। রহিম চাচা বলতে শুরু করলেন, প্রায় 30 বছর আগে এই পুকুরের পাশে এক পরিবার থাকত। এক রাতে তাদের সঙ্গে ভয়ানক ঘটনা ঘটে। তারপর থেকে মাঝরাতে এই পুকুরের কাছে অদ্ভুত অদ্ভুত সব শব্দ শোনা যায়। অনেকে সত্যটা জানতে চেয়েছে, কিন্তু যারা বেশি কাছে গেছে তারা সবাই ফিরে আসার বদলে বদলে গেছে। সেদিনের পর রাকিব আর কখনো কালো পুকুরের কাছে যায়। কিন্তু কয়েক মাস পর এক রাতে গ্রামের কয়েকজন মানুষ আবার সেই পুকুরের পাশ দিয়েই যাচ্ছিল। তারা দেখল পুকুরের ধারে একজন মানুষ দাঁড়িয়ে আছে, সাদা পোশাক পরা, মাথা নিচু। তারা ভাবলো হয়তো রাকিব, কিন্তু কাছে যেতেই দেখলো লোকটির পা মাটিতে নেই, আর সে ধীরে ধীরে পুকুরের পানির দিকে এগিয়ে আসছে। হঠাৎ সে ঘুরে তাকাল, কিন্তু তার মুখ দেখা গেল না, শুধু একটা ভয়ঙ্কর ফিসফিস শব্দ। যে একবার কালো পুকুরের ডাক শুনেছে সে আর কখনো পুরোপুরি ফিরে আসে না। তারপর সেই অবয়ব ধীরে ধীরে কালো পানির মধ্যে মিলিয়ে গেল। আজও শাবলপুল গ্রামের মানুষ রাত হলে ওই রাস্তা দিয়ে যায় না, কারণ অনেকেই বলে মাঝরাতে কালো পুকুরের পাশ দিয়ে গেলে এখনো শোনা যায়, রাকিব রাকিব আরেকবার এসো। রাকিবের ঘটনার পর প্রায় 1 মাস কেটে গেছে। শাবলপুর গ্রামের মানুষ আবার ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসছে, কিন্তু একটা জিনিস বদলায়নি, কালো পুকুরের ভয়। সন্ধ্যার পর কেউ আর ওই রাস্তা দিয়ে যেত না। গ্রামের বয়স্করা ছোটদের বারবার বলতো, যত রাত হবে কালো পুকুরের কাছ থেকে তত দূরে থাকবে। কিন্তু গ্রামের নতুন স্কুল শিক্ষক সজীব মাস্টার এসব কথা শুনে অবাক হতেন। তিনি মনে মনে ভাবতেন, একটা পুকুরকে নিয়ে এত ভয় কেন? নিশ্চয়ই এর পিছনে কোনো পুরনো রহস্য আছে। একদিন তিনি ঠিক করলেন এই রহস্যের সত্যটা সে খুঁজে বের করবেন। সেদিন ছিল অমাবস্যার, আকাশে চাঁদ নেই, চারপাশ অন্ধকার। রাত প্রায় 11টা বাজে। সজীব মাস্টার হাতে টর্চ নিয়ে ধীরে ধীরে কালো পুকুরের দিকে হাঁটতে লাগলো। পুকুরের কাছে যেতেই তার টর্চের আলো কয়েকবার জ্বলে নিভে গেল। তিনি টর্চটা ঝাঁকিয়ে আবারও জ্বালালেন। ঠিক তখনই তিনি শুনলেন ছপ ছপ, যেন কেউ পুকুরের পানিতে হাঁটছে। সজীব মাস্টার ধীরে ধীরে পানির দিকে তাকালেন, কিন্তু সেখানে কেউ নেই। হঠাৎ পুকুরের ওপারের ঝোপের মধ্যে একটা আলো দেখা গেল। মনে হলো কেউ একটা ছোট প্রদীপ হাতে দাঁড়িয়ে আছে। সজীব মাস্টার ডাক দিলেন, কে ওখানে? কোনো উত্তর।
তিনি একটু সামনে এগিয়ে গেলেন। তখন হঠাৎ বাতাসের সঙ্গে একটা পুরনো কণ্ঠ ভেসে এলো। এখানে কে এসেছে? সজীব মাস্টারের বুক যেন কেঁপে উঠল। তিনি চারদিকে তাকালেন, কেউ নেই। আবারও সেই কণ্ঠ। যে সত্য জানতে আসে তাকে পুরনো কথাই শুনতে হয়। হঠাৎ পুকুরের পানিতে অদ্ভুত আলো দেখা গেল। সজীব মাস্টার দেখলেন পানির উপর ধীরে ধীরে ভেসে উঠেছে কিছু পুরনো স্মৃতি। একটি পুরনো বাড়ি, একজন মানুষ, একটি কান্নার শব্দ। তিনি বুঝতে পারলেন এই পুকুরের সঙ্গে জড়িয়ে আছে বহু বছর পুরনো একটি গোপন ঘটনা। পরের দিন সকালে তিনি গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ হাশেম চাচার কাছে গেলেন। হাশেম চাচা অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, তুমি সত্যি জানতে চাও? তাহলে শোনো। এই পুকুর সবসময় এমন ছিল না। একসময় এখানে ছিল গ্রামের সবচেয়ে সুন্দর জায়গা। মানুষ এখানে গোসল করত, মাছ ধরত। কিন্তু এক রাতে এমন কিছু ঘটনা ঘটে যার পর থেকে পুকুরের পানি আর আগের মতো থাকেনি। সজীব মাস্টার জিজ্ঞেস করলেন, সেই রাতে কি হয়েছিল? হাশেম চাচা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেই রাতের ঘটনা জানলে বুঝবে কেন এই পুকুর আজও মানুষকে ডাকে। ঠিক তখনই ঘরের বাহির থেকে একটা বিকট শব্দ এলো, ঠক ঠক করে। মনে হলো কেউ দরজায় আঘাত করছে। দুজনেই যেন চুপ হয়ে গেল। আবারও সেই শব্দ হলো, ঠক ঠক করে। হাশেম চাচার মুখ যেন ফ্যাকাশে হয়ে গেল। তিনি বললেন, অসম্ভব, এত বছর পর আবার সে ফিরে এসেছে। সজীব মাস্টার অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কে ফিরে এসেছে? হাশেম চাচা ধীরে ধীরে দরজার দিকেই তাকালেন এবং বললেন, যার কারণে কালো পুকুরে জন্ম হয়েছিল। দরজার বাইরে তখনও কারো পায়ের শব্দ শোনা যাচ্ছিল। ধীরে ধীরে ঘরের একদম সামনে এসে সেই শব্দটি থেমে গেল। তারপর বাইরে থেকে একটি কণ্ঠ ভেসে এলো, হাশেম, দরজা খোলো। হাশেম চাচার চোখ যেন নিমেষেই বড় বড় হয়ে গেল, কারণ সেই কণ্ঠটা ছিল এমন একজনের যে মানুষটা তিনি 30 বছর আগেই মারা গিয়েছিল। দরজার বাইরে থেকে আবার সেই কণ্ঠ ভেসে এলো। ঘরের ভেতর নেমে এলো এক নীরবতা। সজীব মাস্টার হাশেম চাচার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন এই কণ্ঠ তার কাছে পরিচিত নয়। হাশেম চাচা কাঁপা গলায় বললেন, এই ডাক আমি বহু বছর আগে শুনেছিলাম। সজীব মাস্টার ফিসফিস করে বললেন, এই ডাক, এটা কার? হাশেম চাচা কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমার ছোট ভাই করিমের। ঘরের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে গেল। সজীব মাস্টার অবাক হয়ে বললেন, কিন্তু আপনি তো বলেছেন তিনি 40-30 বছর আগেই মারা গেছে। হাশেম চাচা ধীরে ধীরে মাথা নাড়লেন, হ্যাঁ, সবাই তাই জানে, কিন্তু সেই রাতে আসল ঘটনা কেউ জানে। বাইরে আবারও শব্দ হলো। এবার দরজার নিচ দিয়ে কালচে পানির মতো কিছু একটা ভিতরে ঢুকতে শুরু করল। সজীব মাস্টার ভয়ে পিছিয়ে গেল। হাশেম চাচা দ্রুত ঘরের এক কোণ থেকে পুরনো একটি কাঠের বাক্স বের করল। বাক্সের ভিতরে ছিল পুরনো কাগজ আর একটি মরিচা ধরা লকেট। তিনি লকেটটি হাতে নিয়ে বললেন, এই লকেটটাই শেষ প্রমাণ। 30 বছর আগে করিম তার কয়েকজন বন্ধু ওই কালো পুকুরের পাশে গিয়েছিল। তারা শুনেছিল পুকুরের নিচে নাকি পুরনো কিছু লুকানো আছে, কিন্তু সেই রাতে যা দেখেছিল সেটা কাউকে বলতে পারেনি। সজীব মাস্টার জিজ্ঞেস করলেন, তারপর কি হলো? হাশেম চাচা চোখে পানি চলে এলো। পরের দিন সকালে সবাই ফিরে এসেছিল, শুধু করিম আসেনি। গ্রামের মানুষ বলেছিল সেই পুকুর পড়ে গেছে, কিন্তু আমি জানতাম ঘটনা অন্য কিছু। হঠাৎ ঘরের বাতাসে যেন প্রচন্ড ঠান্ডা হয়ে গেল। লণ্ঠনের আলো যেন কাঁপতে শুরু করল। দরজার উপাস থেকে আবারও সেই কণ্ঠ, হাশেম, সত্যিটা বলো, এত বছর ধরে কেন লুকিয়ে রেখেছো?